হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ভাইয়ার ওয়ান শট এমসিকিউ ক্লাস ফর এইচএসসি। অ্যান্ড এই অধ্যায়টা হচ্ছে অনুজীব, যেটা ভাই আজকে প্রথম হিসেবে কাউন্ট করছি। ইনশাল্লাহ এই সাইকেলটা ভাইয়া কন্টিনিউ করব। একাধিক অধ্যায় ইনশাল্লাহ আমি তোমাকে ওয়ান শট আকারে এমসিকিউ পড়াই দেওয়ার চেষ্টা করব। ইউ অল নো যে আমাদের এইচএসসি পরীক্ষা সামনে চলে আসছে, বা বিভিন্ন যারা নতুন আছে ওদের জন্য নতুন হিসেবে হয়তো আরও সময় পাবে। বাট তোমাকে এই সময়ের মধ্যে সিকিউ অ্যান্ড এমসিকিউ দুইটাতেই একটা কম্প্যাক্ট প্রিপারেশন নেওয়া লাগবে। দ্যাটস ওয়াই তোমরা ভাইয়ের সিকিউ ওয়ান শট প্লেলিস্ট অলরেডি পেয়ে গিয়েছো। অ্যান্ড ইনশাল্লাহ আজকে থেকে এমসিকিউ শুরু করছি। তো এমসিকিউর এই পার্টটুকুতে আমি যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে ওগুলোকে বেশি ফোকাস করেছি। অ্যান্ড এই জন্য ফোকাস করেছি কারণ এগুলো থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন এই আশেপাশে বা কাছে ধারে থেকেই হয়। আমরা একটা আইডিয়া নিব যে এই জায়গা থেকে প্রশ্ন হয়, এবং ওই আইডিয়ার পাশাপাশি ওই পয়েন্টগুলো ভাইয়া তোমাকে ক্লাসের মধ্যে পড়াই দিব। সো যারা এই কাজটা করবা ইনশাল্লাহ, প্রয়োজন যদি তোমার মনে হয় যে ভাই আমি স্পিডের সাথে তাল মিলাতে পারছি না, আমার সময় কম, ইউ ক্যান হ্যাভ 1.5x, অর্থাৎ তুমি চাইলে 1.5 গুণ স্পিডে বা একটু বেশি স্পিডে বা একটু কমে তোমার মতো করে ক্লাস করতে পারো। বাট অনেকের ক্ষেত্রে এমন হয় যারা নর্মালি ক্লাস করে মাথার মধ্যে পড়াটা ঢুকায়। আমার মনে হয় তোমরাও এটা করতে পারো। তো আমি প্রথমে হচ্ছে একটা কনফিডেন্স গ্রো করার জন্য বলছি যে ইনশাল্লাহ এগুলো থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন আশা করি অনেক বোর্ডে কমন আসবে। বিকজ এই প্রশ্নগুলো তো আমি বানাই নাই, এগুলো বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলোকেই একসাথে করে বিভিন্ন জায়গা থেকে আমি পিক করেছি। অর্থাৎ যে পয়েন্টগুলো যেই অনুচ্ছেদ থেকে বা যেই স্পেশাল কোনো একটা পয়েন্ট ফিচার থেকে আসছে ওটাকে আমি আইডেন্টিফাই করেছি, যেন আমি ওই ফিচার সম্পর্কে কিছু কথা বলতে পারি, যেন এই ক্লাসটা একটা পূর্ণাঙ্গতা পায়। চলো ভাইয়া তাহলে শুরু করি। ভাইয়া প্রথম কোশ্চেন তোমরা খেয়াল করে দেখো, কোন বিজ্ঞানী টিএমভিকে তামাক পাতা থেকে ক্যালাসন প্রক্রিয়ায় পৃথক করেন? একটা সুন্দর প্রশ্ন, রাইট? এখন খেয়াল করে দেখো, এই প্রশ্নটা প্রমাণ করে যে এই যে আমাদের অনেকগুলো বিজ্ঞানীর নাম আছে, এই বিজ্ঞানীর নামগুলো থেকে প্রশ্ন কিন্তু আসতে পারে। সো আমরা বিজ্ঞানীর নামগুলোকে ভাইয়া একেবারে ইজি ওয়েতে বলতেছি। খেয়াল করো ভাইয়া, প্রথম কথা দেখো, প্রথমে আমাদের যে অপশনগুলো আছে, প্রথম অপশনে লেখা আছে অ্যাডলফ মায়ার, তাই না? আচ্ছা, এই মায়ারের এই দেখে আমি বুঝতে পারি যে মোজাইক, মতে মোজাইক, তার মানে যদি বলা হয় যে এই যে মোজাইক সৃষ্ট, এই মোজাইকের কথা, এনিহাও মোজাইকের কথাটা প্রথমত উল্লেখ করেছেন অ্যাডলফ মায়ার। তাহলে মোজাইক এটার জন্য যে দায়ী ভাইরাস, এইটা কিন্তু বলি নেই, আমি বলছি মোজাইকের কথা বলছেন মায়ার। তাহলে নেক্সট প্রশ্ন হবে, মোজাইকের এই তামাকের মোজাইক রোগ, এইটার জন্য যে দায়ী একটা ভাইরাস, এইটাকে বলছে। খেয়াল করো, তামাকের মোজাইক রোগের জন্য দায়ী হলো কে? ভাইরাস। তার মানে এখানে ভাইরাসের কথাটা চলে আসছে, যে তামাকের মোজাইক রোগের জন্য দায়ী হচ্ছে ভাইরাস। সো ওই পয়েন্টে মনে রাখবা, ভতে ভাইরাস, আইভানোভস্কির ভ, এই আইভানোভস্কির ভ দিয়ে ভাইরাস। সো যেহেতু এখানে ভ আছে, ভাইরাস শুরু হয় ভ দিয়ে, তো যদি প্রশ্নটা এইভাবে আসে যে মোজাইক রোগের কারণ ভাইরাস, এইটা বলছে কে? সো ডেফিনেটলি উত্তরটা হবে ভ, যেহেতু আছে আইভানোভস্কি। ঠিক আছে। স্ট্যানলিকা ডিব্বা, স্ট্যানলি তিনি এই একটা ওয়ার্ড দিয়ে মনে রাখতে হবে। স্ট্যানলির সাথে আমরা একটা ওয়ার্ড মনে রাখবো, পৃথক করা। তো স্ট্যানলি, আমরা এটা জাস্ট একটা ওয়ার্ড মনে রাখবো, পৃথক করেন। সো যদি পৃথক রিলেটেড কোনো একটা এমসিকিউ পরীক্ষায় আসে, সো তুমি বুঝতে পারবে যে এটার উত্তর হচ্ছে স্ট্যানলি। আরও দুইটা বিজ্ঞানীর নাম ভাইয়া পড়াই, খেয়াল করে দেখো। ভাইরাসের আবিষ্কারককে, খেয়াল করো, ভাইরাসের আবিষ্কারক যদি বলা হয়, খেয়াল করে দেখেন ভাইয়া, আবিষ্কারক এখানে ব আছে না? তুমি আজকে থেকে এটা ব না পড়ে তুমি এটাকে ভয়ের মতো পড়তে পারো। আবিষ্কারক না বলে বলতে পারো আবিষ্কারক। এই যে ভ আছে, সো ওইটা হচ্ছে আইভানোভস্কি। তোমার পড়া লাগবে না, এই যে তুমি ভাইয়ের কথাটা শুনলা এবং তুমি বাসার মধ্যে একবার নিজে একটু বলার চেষ্টা করলা, এতে ইনশাল্লাহ মনে থাকবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এইচআইভি ভাইরাস, এইটাকে আবিষ্কার করছে, খুবই ইম্পর্টেন্ট। মনে রাখবা, এইচআইভি যার হয় ও কিন্তু ভাই বেশি দিন বাঁচে না, এটাই কিন্তু কন্ডিশন, নর্মাল কন্ডিশন। সো যার এইচআইভি হয় সে বেশি দিন বাঁচে না। দ্যাট মিনস যার এইচআইভি হলো সে গেল, মানে মারা গেল। সো আমরা মনে রাখতে পারি যে এইচআইভি হইলো তা সে গেল, সে উপরে চলে গেল, মানে মারা গেল। সো এইচআইভির আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী গেল। নেক্সট খেয়াল করে দেখো, হার্ভে, আচ্ছা এই কাজটা কিন্তু আমি শুরুতেই বলা দরকার ছিল। যারা বিভিন্ন এডমিশন টেস্ট দিবা তোমাদের ইনশাল্লাহ কাজে লাগবে, কারণ এই প্যাটার্নে যদি তুমি এমসিকিউ পড়ো, তোমার এডমিশন টেস্টে তুমি ইনশাল্লাহ ভালো করবা। খেয়াল করে দেখো, আমরা নেক্সট হচ্ছে হেপাটাইটিস বি, এইটা কি আবিষ্কার করছেন? হেপাটাইটিস বি, খেয়াল করে দেখো ভাইয়া, এইচ দিয়ে মনে রাখবা, হেপাটাইটিস হারবে, হেপাটাইটিস হারবে, অ্যাকচুয়ালি বানানটা HERBEY, সো ইউ ডোন্ট হ্যাভ টু রিমেম্বার, বাট তুমি হারবে ওয়ার্ডটা এতটুকু মনে রাখতে পারবা। সো
এইচ হারবে, এইচ হারবে, তাহলে হ্যাপাটাইটিস বি ইট মিনস হারবে যে অল্টার, ঠিক আছে, এইভাবে মনে রাখতে হবে। তাহলে হ্যাপাটাইটিস হারবে। তাহলে আমার মনে হয় তোমার অ্যাকচুয়ালি বিজ্ঞানীর নামগুলো কিন্তু মোটামুটি পড়া হয়ে গেল, রাইট? সো যদি বিজ্ঞানীর নাম পড়া হয়ে থাকে আমি নেক্সট স্লাইডে যাব। তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যারাই হচ্ছে আমার সাথে ক্লাস করছো, তোমাকে তোমরা যদি কোনো একটা উত্তরে সমস্যা হয় বা কোনো একটা উত্তর তোমার কাছে মনে হয় যে ভাইয়া তোমার যে ভাই আমার কনফিউশন আছে, তোমরা ভাইয়াকে কমেন্ট সেকশনে জানাবা। এবং মোস্ট ইম্পর্টেন্টলি তোমাদের যদি কোনো রিভিউ থাকে, তোমাদের ক্লাসটা করো ইনশাল্লাহ, ক্লাস শেষে তুমি জানাবা রিভিউ তোমার কাছে ক্লাসটা কেমন লেগেছে। আগে করার দরকার নেই, তুমি ইনশাল্লাহ পরে করলেই খুশি হবো আমি, ঠিক আছে? ওকে ফাইন। আচ্ছা, সো আমি একটু সামারাইজ করে দিচ্ছি যে সর্বপ্রথম ভাইরাস সৃষ্ট মোজাইক রোগের বর্ণনা কে দিছে? মোজাইক রোগের বর্ণনা খেয়াল করবা, ভাইরাস সৃষ্ট মোজাইক রোগের বর্ণনা কে দিছে? উত্তর হচ্ছে মায়ার। আর এই যে মোজাইকের জন্য দায়ী যে ভাইরাস বা এটার কারণ যে ভাইরাস, এটার কারণ যে ভাইরাস, এই তামাকের মোজাইক রোগের কারণ যে ভাইরাস, এই কারণ আবিষ্কার করতে পারছে দেখেই তো আবিষ্কার হয়ে গেছে, বুঝতে পারছো? সো তার নাম হচ্ছে আইভানো ভস্কি। ফাইন, নেক্সট খেয়াল করো, স্ট্যানলি বলেছি পৃথক, পৃথক করেছেন কে? স্ট্যানলি। নেক্সট হচ্ছে এইচআইভি যার হইলো সে গেল, বিজ্ঞানের নাম হলো গেল। নেক্সট হচ্ছে হ্যাপাটাইটিস বি, হতে হ্যাপাটাইটিস, হতে হারবে। ভেরি গুড, নেক্সট কোশ্চেনে চলে যাই। খেয়াল করো, বলছে ভাইরাস শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত। এইটা উক্তিটা কে করেছেন? ভেরি ইম্পর্টেন্ট থিং। তোমরা জানো যে ভাইরাসের শরীরের উপরে হচ্ছে ধরো এরকম একটা প্রোটিনের কাঠামো থাকে, জাস্ট এই জিনিসটা প্রোটিন দিয়ে তৈরি হয়। জাস্ট এই জিনিসটা কি দিয়ে তৈরি হবে? জাস্ট প্রোটিন, সিম্পল প্রোটিন দিয়ে। এখন এই যে প্রোটিন দিয়ে তৈরি স্ট্রাকচারটা, এইটাকে ভাই আমরা বলি ক্যাপসিড। ইউনো, যে এই প্রোটিনের তৈরি স্ট্রাকচারটাকে আমরা বলি ক্যাপসিড। সো আমরা যেহেতু এটাকে ক্যাপসিড বলি, ভেরি গুড, এটার প্রত্যেকটা খণ্ডকে বলা হয় ক্যাপসোমিয়ার। মিয়ার মানে হচ্ছে ছোট খণ্ড, হ্যাঁ? সো এইটার প্রত্যেকটা খণ্ডকে বলা হয় ক্যাপসোমিয়ার। প্রত্যেকটা খণ্ড বা প্রত্যেকটা একক, কারণ এটা অনেকগুলো এরকম ছোট ছোট টুকরা দিয়ে তৈরি হয়, রাইট? ফাইন। ভিতরে হচ্ছে একটা নিউক্লিক অ্যাসিড থাকে, এটা হতে পারে ডিএনএ অথবা আরএনএ, যে কোনো একটা থাকবে, যে কোনো একটা, অনলি ওয়ান। এবং এইটার বেসিসেই কিন্তু আমরা নামকরণ করি ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস। সো এই যে কনসেপ্টটা যে ভিতরে থাকবে নিউক্লিক অ্যাসিড, চারপাশে থাকবে প্রোটিন, এই কনসেপ্টটা কে দিছে? ভেরি ইম্পর্টেন্ট, বাউডেন এবং পিরি, পিরি এবং বাউডেন। সো দেখো এরা কীভাবে মনে রাখতে পারো, তুমি দেখো বউ থাকলে তোমার অনেক প্যারা হবে। সো তুমি পিরিতে জ্বালায় হয়তো বউর বিয়ে করছো, বাট তুমি অনেক প্যারায় পড়তে পারো। সো বাউডেন এবং পিরি তারাই অ্যাকচুয়ালি এই ভাইরাসের মেইন কাঠামোটা তৈরি মানে উল্লেখ করেছেন বা প্রমাণ করেছেন বা উক্তিটা করেছেন। সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, ভাই হয় ডিএনএ অথবা আরএনএ। ডিএনএ কিন্তু একটা নিউক্লিক অ্যাসিড, পুরো নামটা খেয়াল করো, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আর আরএনএ মানে কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। সো দুইটাই কিন্তু নিউক্লিক অ্যাসিড, যে কোনো একটা থাকবে। অ্যান্ড এটা অবভিয়াসলি চারপাশে একটা প্রোটিনের কাঠামো থাকে, এটাকে আমরা বলি ক্যাপসিড। অনেক সময় সবার ক্ষেত্রে না, অনেক সময় এর উপরে এক্সট্রা আরেকটা কাঠামো থাকতে পারে। জানলো যে অনেক সময় এটার উপরে এক্সট্রা আরেকটা কাঠামো থাকতে পারে, ওটা হচ্ছে লিপোভাইরাস। এটা আমি এখন যাচ্ছি না, আমার এখন লাগতেছে না, যাচ্ছি না, আমি হালকা করে বলে দিচ্ছি, তোমার পড়া হয়ে যাবে এই জন্য। লিপোভাইরাস এবং এইটার ওই লিপোভাইরাসের প্রত্যেকটা খণ্ডকে বলা হয় প্যাপলোমিয়ার, প্যাপলোমিয়ার। সো আই থিঙ্ক তোমার 5-6টা এমসিকিউ হয়ে গেল, রাইট? আমার মনে হয় ইনশাল্লাহ কাছে লাগবে ভাইয়া বোর্ড, এগুলো সবগুলো বোর্ডের ম্যাক্সিমাম প্রশ্ন। দেখো এখানে এই প্রশ্নটা খেয়াল করো, বলছে তামাক পাতার মোজাইক রোগের কারণ যে ভাইরাস, এই যে ভাইরাস যে এই মোজাইকের কারণ আমি একটু আগে পড়াইছি, ভাইরাস ভস্কি। এই যে ভাইরাস ভস্কি, ভস্কি কোথায়? এই যে বানানটা হয়তো ঠিক মতো হয় না, এক সমস্যা নেই, ভস্কি, আইভানো ভস্কি, এটা হচ্ছে বানানটা। আমার মনে হয় তোমার এল দিয়ে লিখছে, মোস্ট প্রবাবলি বানানটা একটু তোমরা চেক করে নিও। সো ভস্কিটা ইংলিশে আছে, আমি নট শিওর বানানটা সঠিক কিনা, আমার একটু মনে নাই, তোমরা একটু চেক করে নিবা যে বানানটা ঠিক আছে কিনা। ইংলিশ টার্মটা একটু দেখে নিবা, কারণ ইনকেস পরীক্ষা হলে তো আসলে বানান তোমার লাগবে না, তারপর হচ্ছে একটু শিওর হয়ে নেওয়া, কারণ এখানে আশেপাশে কোনো বানানই কিন্তু এমন থাকবে না যে একটা এল দিয়ে দিছে, একটা আই দিয়ে দিছে, একটা ও দিয়ে দিছে, এরকম হবে না। সো এটা নিয়ে তোমার চিন্তাও করার দরকার নেই। আচ্ছা ভাই, সো আমার মনে হয় এটা সবাই পারছো, তাই তো এরকমভাবে অ্যাকচুয়ালি একটা আমি এরকমভাবে কারণ দিয়ে বা কোনো একটা বিজ্ঞানীর নাম দিয়ে আরও কয়েকটা প্রশ্ন থাকতে পারে। তো তুমি ইনশাল্লাহ পারবা, এই জন্য আমি প্রত্যেকটা কনসেপ্ট থেকে একটা যেটা করে প্রশ্ন আনছি। সো তুমি যেন কনসেপ্টটার সঙ্গে সম্পর্ক টোটালি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাও। ভাইরাস দ্বারা গঠিত, ভাইরাস আসলে কি যা দ্বারা গঠিত? ভাইরাস কি দিয়ে গঠিত হয়? আমরা দেখেছি যে ভাইরাস হচ্ছে মূলত প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড, এটা আমরা অলরেডি পড়েছি। সো ওই বললাম না, প্রত্যেকটা কনসেপ্ট থেকে আমি আনছি। তোমরা বলো তো, এইটা কি আবিষ্কার করছে, কে উল্লেখ করছে?
বউ পিড়ি, বউ প্যারা দিছে, সো সে বাধ্য হয়ে ভাইরাসের আবিষ্কার করছে বাউডেন এবং পিড়ি, বাউডেন এবং পিড়ি, বাউডেন এবং পিড়ি। সো আই থিঙ্ক ডান। কোনটিকে কেলাসিত করা যায়? ভাইরাসের কিছু বৈশিষ্ট্য আছে ভাইয়া, ভাইরাসের কিছু জীবী বৈশিষ্ট্য, জড় বৈশিষ্ট্য আছে। একবার রিডিং দিবা, কারণ কি ভাইরাসের যে জড় বৈশিষ্ট্যগুলো আছে এর মধ্যে দেখবে একটা বৈশিষ্ট্য হচ্ছে এরকম, সবগুলো বৈশিষ্ট্য না 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 না, খালি একটা বৈশিষ্ট্যই হ্যাঁ, সেটা হচ্ছে ভাইরাসকে কেলাসিত করা যায়। তো এই ভাইরাসের এই বৈশিষ্ট্যটা ভাইয়া তোমাকে একটু ভালো করে খেয়াল রাখতে হবে, যে ভাইরাসকে তুমি কেলাসিত করতে পারবা। আরও ধরো আরও হ্যাঁ অনেক কিছু, ভাইরাসকে সেন্ট্রিফিউজ করা যায়, ব্যাপন করা যায়, তলানীকরণ করা যায়, পানির সাথে মিশিয়ে সাসপেনশন তৈরি করা যায়। এই যে আমি ওয়ার্ডগুলোর খেয়াল করো, ভাইরাসকে কেলাসিত করতে পারবা, কেলাসিত করা যায়, ভাইরাসকে তোমার তলানীকরণ করা যায়, তলানীকরণ করা যায়, ভাইরাসে তোমার পানির সাথে মিশিয়ে সাসপেনশন তৈরি করা যায়। সো এরকমভাবে দেখো, আসলে কি জানো, এখানে তোমার বইয়ে যে এই ধরনের কোনো একটা প্রক্রিয়া করা যায়, খেয়াল করো, এই ধরনের কোনো একটা প্রক্রিয়া করা যায়, এগুলো কিন্তু ভাইরাস ছাড়া আর কোথাও দেয়া নেই। সো তুমি এই ধরনের প্রশ্ন আসলেই বুঝতে পারো ভাইরাস বুঝাইছে, একেবারে সিম্পল। কারণ তোমার বইয়ে ব্যাকটেরিয়াকে এই ধরনের কিছু করা যায় এমন কিছু বলা হয় নাই, ম্যালেরিয়ার জীবাণুকে এই ধরনের কিছু করা যায় এমন কিছু তোমার বইয়ে বলা হয় নাই। তো তোমার কিছু পরীক্ষায় এই যেটাই আসুক, যেটা করা যায়, তুমি বুঝবা যে এটা ভাইরাসকে বুঝেছে, কারণ তোমার বইয়ে তোমার লেভেলে এর চেয়ে বেশি আর নাই। সো ইউ ক্যান ইজিলি অ্যান্সার যে কেলাসিত করা যায়, তলানীকরণ করা যায়, সাসপেনশন তৈরি করা যায়, এগুলো সবগুলো উত্তর হচ্ছে ভাইরাস। ঠিক আছে ভাইয়া? সো আশা করি ইনশাল্লাহ সবাই পারবা। পারলে হচ্ছে আমরা এখন নেক্সট প্রশ্নে চলে যাব। ঠিক আছে? সেখানে আরেকটা জিনিস ব্যাপন করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়। আমার মনে হয় আসলে সব কিছু আমার বলারও দরকার নাই, কারণ তুমি বুঝে গেছো যে কিছু করা যায় বললেই তুমি দাগাবা কি ভাইরাস সাহেবকে, কারণ তোমার বইয়ে অন্যগুলো দিয়ে কিছু নাই। আচ্ছা, নিচে কোনটিকে রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে? ভেরি গুড কোয়েশ্চেন ভাইয়া। ট্রান্সক্রিপশন মানে কি? এটা কিন্তু তোমার ওই যে অধ্যায় 1 থেকে চলে আসতে পারে। ইউ অল নো যে আমরা ট্রান্সক্রিপশন মিন্স ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হয়, এই নর্মাল প্রক্রিয়াটাকে বলে ট্রান্সক্রিপশন। হ্যাঁ, আমরা হচ্ছে এমআরএনএ তৈরি হয় নর্মালি। সো ডিএনএ থেকে যে এমআরএনএ তৈরি হয় এই প্রক্রিয়াটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন, খেয়াল করো, আমি একসাথে আরও কয়েকটা এমসিকিউ পড়াই দিচ্ছি। এই যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় অনেক সময় আসে যে ট্রান্সক্রিপশনের প্রধান এনজাইমের নাম কি, এইটা ভাই অনেক সময় দেয় যে ট্রান্সক্রিপশনের এনজাইমের নাম। তোমাকে খেয়াল রাখতে হবে কি তৈরি হয়। তুমি দেখতে পাচ্ছ এখানে তৈরি হয় আরএনএ, তাই না? সো এনজাইমের নামটা হচ্ছে আরএনএ পলিমারেজ। খুবই সুন্দর, খুবই ইজি। তোমাকে দেখতে হবে কি তৈরি হয়, যা তৈরি হয় ওইটার সাথে পলিমারেজ লাগাই দিবা, তাইলেই এনজাইমের নাম হয়ে যাবে। ওকে ফাইন। আচ্ছা, এখন দেখো রিভার্স ট্রান্সক্রিপশন মানে কি? উল্টা। তার মানে আরএনএ থেকে ডিএনএ হয়, উল্টা হয়। এইটা ঘটে ভাইয়া, এইটা যে ঘটে রিভার্স ট্রান্সক্রিপশন, এই ভাইরাসটাকে বলে, দেখো রিভার্সের রি আর ট্রান্সক্রিপশন থেকে ট্রো, এই যে এইটাকে বলে রিট্রো ভাইরাস। দুইটা ওয়ার্ড থেকে দুইটা আসছে, দেখো রিট্রো ভাইরাস। এইটা এক্সাম্পল হচ্ছে এইচআইভি। এটা এক্সাম্পল কি? এইচআইভি। শুধু এটা না, আমি অধ্যায় 1 গেলে ইনশাল্লাহ পড়াবো, করোনার পিসিআরও ইউজ করা হয়। করোনার ভাইরাসের যে টেস্ট করি না আমরা, পিসিআর পরীক্ষা, ওখানে ইউজ করা হয়। সো ইউ ক্যান রাইট পিসিআর অ্যান্ড পাশে লিখতে পারো করোনা। সো করোনার পিসিআরও এই প্রক্রিয়াটা ইউজ করা হয়। সো আমার এখানে অ্যান্সার হচ্ছে এইচআইভি ভাইরাস। ঠিক আছে ভাইয়া? পারবা তো ইনশাল্লাহ? আচ্ছা, চলে আসি নেক্সট কোয়েশ্চেন। কোন উদ্ভিদ ভাইরাসে ডিএনএ থাকে? খুবই মজার একটা কোশ্চেন, খুবই ইন্টারেস্টিং। মনে রাখবা, তোমার বইয়ে যতগুলা উদ্ভিদ ভাইরাস আছে, তোমার বইয়ে ভাই যতগুলা উদ্ভিদ ভাইরাস আছে, ওরা ম্যাক্সিমাম সবই হচ্ছে আরএনএ ভাইরাস। মনে রাখবা, খালি একটা ব্যতিক্রম, একটা খালি ব্যতিক্রম, এইটাই পরীক্ষায় আসছে, দেখছো? একটা খালি ব্যতিক্রম, সেটা হচ্ছে ফুলকপির মোজাইক ভাইরাস। ফুলকপির মোজাইক ভাইরাস। সো আমরা একটু ডিএনএ ভাইরাসের নামগুলো পড়বো, কারণ এইচএসসিতে ডিএনএ ভাইরাসের নাম থেকে ম্যাক্সিমাম সময়ই বিভিন্ন বোর্ডে প্রশ্ন আসে। আমি দেখছি অনেক প্রশ্ন আসছে। সো ডিএনএ ভাইরাসের নামগুলো একটা ট্রিক্স আছে, আমি সবসময় পড়াই, তোমরা হয়তো পারো। যে টিপুর ভাই টিটু, টিপুর ভাই টিটু, যে পারো না পড়ে ফেলবা, যে পারো রিভাইজ হবে। টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে, ভ্যানিলা হচ্ছে একটা জায়গার নাম, সে ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। এই ট্রিক্সটা দিয়ে হচ্ছে আমরা পড়ি। খেয়াল করে দেখেন ভাইয়া, টিপু মানে হচ্ছে টিআইভি, টিপু মানে টিআইভি, ভাই মানে হচ্ছে ভেরিওলা, ভাই মানে হচ্ছে ভেরিওলা, টি2 মানে টিটু, টিটু দেখবা টি2 টি4 টি6 আছে না এগুলো? ওকে ফাইন। ভ্যানিলা মানে হচ্ছে ভ্যাকসিনিয়া, ভ্যানিলা মানে হচ্ছে ভ্যাকসিনিয়া। ঠিক আছে? হতে মানে হচ্ছে হারপিস, হারপিস ইউ ক্যান রাইট, অ্যাকচুয়ালি এটা হারপিস না বলে হতে তুমি আরো সুন্দর করে বলতে পারো হেপাটাইটিস বি। মনে রাখবা, হেপাটাইটিস যতগুলো আছে ভাইয়া, যেমন হচ্ছে ধরো হেপাটাইটিস এ, বি, সি, ডি, যতগুলো আছে ই, প্রত্যেকটার মধ্যে শুধুমাত্র একটাই হচ্ছে ডিএনএ ভাইরাস। এটাও পরীক্ষা আসতে পারে, এবং আমি জানি এটা বোর্ডে, যে কোনো বোর্ডে, ম্যাক্সিমাম বোর্ডে চলে আসতে পারে। খেয়াল করো, ভেরি ইম্পর্টেন্ট। সো এই একটাই হচ্ছে ডিএনএ ভাইরাস, হেপাটাইটিস
হ্যাপাটাইটিসের মধ্যে। আচ্ছা, ফ্রান্স মানে হচ্ছে এইটা হচ্ছে সেই দিয়ে ফুলকপির মোজাইক ভাইরাস, আমি লিখছি না এটা, ফুলকপির মোজাইক ভাইরাস। সো ভেরি ইম্পর্টেন্ট, বুঝতেই পারছো একটা জিনিস, ফুলকপি 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 নিয়ে একটা কবিতা আছে, একসময় ছিল, সুযোগ পেলে তোমাদের শোনাবো। এতে হচ্ছে ভাইয়া এডিনো হার্পিস, এতে হচ্ছে এডিনো হার্পিস, দ্যাট ইজ ইট মাই বয়। সো ইনশাল্লাহ সবাই পারবা, ঠিক আছে? সো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি 5 স্টার দিয়ে নিচ্ছি। কারণ কি? কারণ একটু পরে আমি এখান থেকে কয়েকটা এমসিকিউ আর প্র্যাকটিস করবো, অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট, আসতেই পারে ডিএনএ ভাইরাস কোনটা আরএনএ ভাইরাস কোনটা। সো যে পারো না পড়ে ফেলো, যে পারো অবশ্যই দেখে ফেলো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পাও না, তোমরা দেখবা যে সাবস্ক্রিপশন যে করেছো তোমরা যারা, এর উপরে দেখবে একটা পাশে একটা বেল আইকন থাকে, ওই বেল আইকন হচ্ছে টাচ করে রাখতে হয়। তাহলে যে কোনো নতুন ভিডিও আসলে, নতুন ক্লাস আসলে তোমার সবার আগে তোমার কাছে যাবে, মানে অ্যাকচুয়ালি প্রথমেই তোমার কাছে যাবে, অ্যান্ড তুমি ক্লাসটা ইনশাল্লাহ দেখতে পারবা। আমি ইনশাল্লাহ আগামী ঈদ পর্যন্ত ইনশাল্লাহ আমি ম্যাক্সিমাম ক্লাস ইনশাল্লাহ আপলোড করার চেষ্টা করবো, ঈদের পন্থে যেন তুমি পড়তে পারো। অ্যান্ড তুমি, আমার মনে হয় ঈদের পন্থে তুমি বাসায় যখন কোরবানির দিনেও আসতে দেখে অনেকে আছে বায়োলজি ক্লাস করে গরু কাটতে কাটতে। সো আমার মনে হয় গরু কাটার পরে ইনশাল্লাহ যারা যারা ক্লাস করতে চাও তোমরা বসে বসে দুপুর থেকে টানা বায়োলজি ক্লাস করতে পারবা, ওই পরিমাণ আমি কন্টেন্ট ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো ভাইজান। আচ্ছা, সো আমাদের এখানে সুবিধা হচ্ছে যারা ডিএনএ ভাইরাস পারবা তারা কিন্তু ভাই ইজিলি তারা ভাই আরএনএ ভাইরাস পারবা, তাই না? বাকি যা আছে, রাইট, বাকি যা আছে সব কি আরএনএ ভাইরাস। আমার মনে হয় এটা তোমাকে আর বলার প্রয়োজন নাই, তাই না ভাইয়া? ওকে, পারবো তাইলে। চলেন ভাই, আমি একটা কথা বলে রাখি, দিস ইজ টার্গেট ডিএমসি। তোমাদেরকে বলে রাখি ভাইয়ের মেডিকেল কোর্সের নাম, একটু বিজ্ঞাপন বিরতি। তোমরা যারা মেডিকেল কোর্স এনরোল করতে চাও, ইউ ক্যান হ্যাভ এনরোলড ইন দিস কোর্স। ওকে, কোনটি আরএনএ ভাইরাস খেয়াল করে দেখেন। আরএনএ ভাইরাস আমি এখন আর পড়বো না, কারণ মাত্র পড়ে আসছি ডিএনএ ভাইরাসটা। আচ্ছা, আমরা পড়েছি কি টিপুর ভাই টিটু ভেরিওলা হতে ফ্রান্সে এলো। সো ওখানে আমাদের টিপুর ভাই টিটু, ওই যে ভেরিওলা ছিল, রাইট? সো ডান, এটা হবে না। তারপরে ভ্যাকসিনিয়া ছিল ভাই টিটু ভ্যানিলা হতে, সো ভ্যাকসিনিয়া ছিল, এটা হবে না, বাদ। টিপুর ভাই টিটু, টিপু মানে টিআইভি ছিল, টি2 এটাও ছিল, কিন্তু এইটা কিন্তু ছিল না, টিএমভি কিন্তু ছিল না। সো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবং দেখো তুমি এটা এমনিতেও পারবা, টিএমভি এইটার পূর্ণরূপ কি জানো? টোবাকো। টোবাকো মানে কি রে? টোবাকো মানে তামাক, টোবাকো মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস। তোমরা একটু কমেন্টে জানাবা অবশ্যই ক্লাসটা কেমন লাগছে, বিকজ অ্যাজ মাচ কমেন্ট হবে ইনশাল্লাহ, মানে যত বেশি কমেন্ট হবে আমি চিলটা, মানে তোমাদের আগ্রহটা আরও বেশি বুঝতে পারবো, অ্যান্ড আই উইল বি মোটিভেটেড, টু বি ভেরি অনেস্ট। আমার মোটিভেশন দরকার। সো ইনশাল্লাহ সেক্ষেত্রে তোমরা কমেন্টে জানাবা কেমন লাগছে। ওকে ভাইজান, খেয়াল করে দেখেন, এই যে টোবাকো মোজাইক ভাইরাস, টোবাকো মানে হচ্ছে তামাক, রাইট? টোবাকো মানে কি? তামাক। তো তামাক কি একটা উদ্ভিদ না? আমি তোমার আগেই বলছি যে ফুলকপিটা বাদে ম্যাক্সিমাম উদ্ভিদই আরএনএ ভাইরাস, বলছি না? সো ইউ ক্যান হ্যাভ অ্যান্সার দিস কোয়েশ্চেন বাই দ্যাট ট্রিক্স। সো আমার মনে তুমি ইনশাল্লাহ পারবা। যে তামাক বলছি, তামাক তো একটা উদ্ভিদ, এটা ফুলকপি ছাড়া অন্য যত উদ্ভিদ আছে সব হচ্ছে আরএনএ ভাইরাস, তাহলে তুমি এটা পারবা। এই তামাক নিয়ে আমরা কত এমসিকিউ পড়ছি একটু আগে, ওই যে মোজাইক টোজাইক এগুলা, গুড। নিচে কোনটা ডিএনএ ভাইরাস দেখতে পাচ্ছ, কত ইম্পর্টেন্ট, এর মাইন্সিং বোর্ডে আসছিল ডিএনএ ভাইরাস। খেয়াল করে আমি বলছিলাম ভাই একমাত্র হেপাটাইটিস বি, বলছিলাম না, স্টার্ট দিয়ে দিয়েছিলাম, ভেরি ইম্পর্টেন্ট। এই যে দেখো যতগুলো হেপাটাইটিস আছে ভাইয়া, প্রত্যেকটার মধ্যে একমাত্র ডিএনএ ভাইরাস কোনটা? হেপাটাইটিস বি। একমাত্র ডিএনএ ভাইরাস কোনটা? হেপাটাইটিস বি। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, বুঝছো? এদের মধ্যে যেটা হেপাটাইটিস সি, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস, বুঝছো? এটাকে বলা হয় নীরব ঘাতক, বা এটার আরেকটা নাম হচ্ছে ভাইয়া তুষের আগুন। তোমরা কিন্তু দেখবা এখন হ্যাপাটাইটিসের কিন্তু ভ্যাকসিন নেওয়া হয়। সো তোমরা যারা আমার স্টুডেন্ট আছো, তোমাদেরকে বলে রাখতেছি, তোমরা সবাই কি করবা? সবাই হচ্ছে ভ্যাকসিনটা দিয়ে নিবা। কারণ হচ্ছে এই ভ্যাকসিনটা দিয়ে নিলে তোমাকে ইনশাল্লাহ হয়তো তুমি ইনশাল্লাহ এই হ্যাপাটাইটিস থেকে বেঁচে থাকার চান্স আছে। এখানে কয়েক ডোজ ভ্যাকসিন দেওয়া হয়। সো তুমি অবশ্যই এই হ্যাপাটাইটিসের ভ্যাকসিনটা দিয়ে নিবা, পাওয়া যায় সব জায়গায়। ওকে, নিচে কোনটা ডিএনএ ভাইরাস? অ্যাজ ইউ অল নো, আমি মাত্র পড়াইছি যে টি2 হচ্ছে ডিএনএ ভাইরাস। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি যে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, রাইট? সো আমি পড়াই দিছি, আশা করি ইনশাল্লাহ এইচএসসি পরীক্ষা মিস হবে না। চলে আসি ব্যতিক্রমধর্মী প্রশ্ন। এটা কেন ব্যতিক্রমধর্মী? এটা অ্যাকচুয়ালি আমি এইচএসসি কম পড়াই পড়াই সবাইই। খেয়াল করে দেখো কোনটাতে দ্বিসূত্রক আরএনএ পাওয়া যায়, খুবই আনকমন। কারণ ভাইয়া আমরা জানি যে নর্মালি আরএনএ হচ্ছে এক সূত্রক, রাইট? একটা সুতা থাকে নর্মালি। আর যেটা নর্মালি ডিএনএ, এই ডিএনএ হচ্ছে 2 সুতা, রাইট? আমরা সবাই পারি ডিএনএ হচ্ছে 2 সুতা, আরএনএ হচ্ছে নর্মালি 1 সুতা। কিন্তু এখানে বলছে দ্বিসূত্রক, মানে উল্টা বলছে, ব্যতিক্রম বলছে, রাইট? এই ব্যতিক্রমটা আমরা পড়বো, মনে রাখবা ব্যতিক্রম হচ্ছে এই 8 দিয়ে মনে রাখবা, 8 দিয়ে আরএনএ, 8 দিয়ে রিও, 8 দিয়ে আরএনএ, 8 দিয়ে রিও ভিরিডি গোত্র বা রিও দিয়ে মনে রাখতে পারো। রিও ভিরিডি পুরোটা মনে না রাখলে নাই, রিও মনে রাখলে এনাফ। তাহলে 8 দিয়ে আরএনএ, 8 দিয়ে রিও। মনে রাখবা আরএনএর ব্যতিক্রম মানে নর্মাল কন্ডিশনের ব্যতিক্রম, নর্মালি 1 সুতা থাকে, এখানে 2 সুতা আছে। এই ব্যতিক্রম আরএনএ
আরএনএর এই ব্যতিক্রমধর্মী বিন্যাসটা কোথায় পাবো? এই আর দিয়ে মনে রাখবা, আর দিয়ে আরএনএ, আর দিয়ে রিও, পারবা তো? সো ইনশাল্লাহ এইটা তাহলে একটু দেখো, তাহলে ডিএনএর ব্যতিক্রম কোনটা খেয়াল করো। তাহলে আমরা যেহেতু বুঝে গেছি আর দিয়ে আরএনএ, আর দিয়ে রিও, তার মানে আমরা ডিএনএটা পারবো, রাইট? ডিএনএটা আমরা পারবো, কারণ আমরা এই রিওটাকে বাদ দিলেই তো হয়ে যাবে, রাইট? এক্স্যাক্টলি, এটাকে বলে পার্ভোভিরিডি, পার্ভোভিরিডি গোত্রের, পার্ভোভিরিডি গোত্রের, রাইট? সো আমার মনে হয় ইনশাল্লাহ তুমি এটা পারবা। এখানে তোমাদের বইয়ের মধ্যে দুইটা এক্সাম্পল আকারে দেওয়া আছে। M13 কোলিফাস এই পার্ভোভিরিডি গোত্রের মধ্যে কারা আছে এটা লিখে দিছি, বুঝছো? এটা ভালো ইম্পর্টেন্ট পড়তে হবে। M13 কোলিফাস কিন্তু মনে রাখবা আনলাকি 13 এভাবে মনে রাখতে পারো, যদিও এটা রং কনসেপশন, বাট তুমি মনে রাখতে পারো। আর একটা হচ্ছে 5x 174, আই থিঙ্ক, আমি একটু দেখে নিতে হবে ভাই, একটু চেক করে নিচ্ছি। ইয়েস, 5x 174 এই একটা আছে, ঠিক আছে? এই দুইটা হচ্ছে তোমার এই গোত্রের মধ্যে পড়ে। আমি দেখেছি এইখান থেকেও প্রশ্ন আসে, স্পেশালি এই প্রথমটা। সো ইউ হ্যাভ টু মেক শিওর যে তুমি এটা পারো, হ্যাঁ? তাহলে পার্ভোভিরিডি, তাহলে আমরা বুঝে গেছি তো, এর চেয়ে ইজি ট্রিক্স আই থিঙ্ক তোমার লাগবে না, ঠিক আছে? সো আমাদের এটা উত্তর কি ভাই? এই যে রিও দেখতে পাচ্ছি, রিও ভিরিডি গোত্র, তাই না? পারবেন তো? আচ্ছা, আমি তোমাদের পরিচয় দিয়ে নিই, আমি ডক্টর আবরার হামিম ফ্রম MBBS ফ্রম ঢাকা মেডিকেল কলেজ, ঠিক আছে? আচ্ছা, চলে আসি নেক্সট কোয়েশ্চেন। নিম্নের কোনটা ডিএনএ ভাইরাস? এটা আমার মনে হয় পারবো সবাই, রাইট? এই যে ভ্যাকসিনে, আমাদের ছন্দের মধ্যে ভ্যাকসিনে এটা আছে। সো তোমার দেখলেই তোমার মনে পড়বে, ছন্দটা তুমি 5 বার 10 বার করে পড়বা, মনে থাকবে। নিচের কোনটি ভাইরাসে, এই আই লাভ ইট, কোন ভাইরাসের এক সূত্রক ডিএনএ? ভাইজান খেয়াল করেন, নর্মালি ডিএনএ থাকে দ্বিসূত্রক, এখানে এক সূত্রক, তার মানে বুঝতে পারছো ব্যতিক্রম। তাহলে ব্যতিক্রমটা আমরা পারবো, ডিএনএ বেলায় পারবো। তাহলে পার্ভোভিরিডি গোত্রের কি কি আছে? M13 কোলিফাস, আর এটা কি ছিল ভাইয়া? 5x 174, তাই না? এই যে দেখেন, আপনারা এখানে দেখেন লেখা আছে কোলিফাস, এই যে কোলিফাস, অ্যান্সার বিতে লেখা আছে কোলিফাস। ভাই ধরো তুমি এটা পারো না, পরীক্ষার হলে তুমি এটা ভুলে গেছো, কিন্তু তুমি এগুলো পারো, ভ্যাকসিনিয়া, ভেরিওলা, টিআইভি, টিপুর ভাই টিটু ছন্দের মধ্যে আছে। তোমাকে আমি কখনো একবারের জন্য বলি না এটা ব্যতিক্রম, বলছি? ডিএনএ সুতা যে, সরি, ডিএনএ ভাইরাসের যে ছন্দটা ভাইয়া লিখছিলাম, ওখানে কি আমি একবারের জন্য বলছি যে ভাইয়া এটা, এগুলো যে এখানে আমাদের কিছু ব্যতিক্রম আছে? না, বলি নাই। সো তুমি এখানে তো বুঝতেই পারছো এই তিনটা হবে না, তাহলে আরেকটা যে অপশনটা আছে ওইটা হবে। অনেক সময় পরীক্ষার হলে এমন হয়, অনেক জিনিস আমরা ভুলে যাই, তখন আমাদেরকে অপশন বাদ দিতে হয়, বুঝছো ভাইয়া? ঠিক আছে, আমি মাইকটা একবারে কাছে রেখে কথা বলছি, আমার মনে হয় তোমার শুনতে ইজি হবে। নিচে কোনটি দণ্ডাকার ভাইরাস? তার মানে বুঝে গেছো ভাইয়া, ভাইরাসের আকৃতি থেকে পরীক্ষার প্রশ্ন আসে, রাইট? ভাইরাসের আকৃতি থেকে আসে। খেয়াল করে দেখো, দণ্ডাকার ভাইরাস কারা? যাদের নামের মধ্যে এম থাকবে, যাদের নামের মধ্যে এম থাকবে। কিরকম? এই যে দেখো, TMV, এম আছে না? এই যে TMV, রাইট? এমভিতে এম আছে, অথবা আলফা এমভি, এম আছে। এম থাকা মানেই হলো দণ্ডাকার। অথবা মামস, এখানেও এম আছে, ইট মিনস এটা হচ্ছে কেমন হবে? রড শেপড, অর্থাৎ দণ্ডাকার, ঠিক আছে? তাহলে নেক্সট কোশ্চেন হচ্ছে গোলাকার কারা? আমরা একটু একসাথে পড়ে ফেলবো, যেহেতু এখানে আসে। খেয়াল করো, গোলাকার কারা? দেখো, পোলিও নামটা দেখো, নামের মধ্যেই লেখা আছে পোলিও, নামের মধ্যেই দেখো, তুমি দেখতে পাবা, নামের মধ্যেই দেখতে পাবা, কি সুন্দর দেখো ভাই, নামের মধ্যে দেখতে পাবা। দেখো পোলিও আছে না? পোলিও মিনস গোলিও। তুমি দেখো, তুমি দুইবার উচ্চারণ করো আমার সাথে একসাথে, পোলিও গোলিও, পোলিও গোলিও, তাহলে গোলিও। তাহলে পোলিও ভাইরাসের আকৃতি কেমন? গোলিও। ডেঙ্গু, গতে গোলাকার, ডেঙ্গু গুতে গোলাকার, এই যে গোলাকার, তুমি গোলাকার মনে রাখতে পারো, গ আছে, ভেরি গুড। আচ্ছা, বাচ্চাদের HIV আর টিআইভিতে ভাইয়া, HIV আর টিআইভি, সো এটা তোমাকে একটু মনে রাখতে হবে যে HIV ভাইরাস হলে তুমি গোলাকার হয়ে যাবা। সো HIVর সাথে টিআইভির কিন্তু একটা বানানে মিল আছে, সো এটা তুমি ইজিলি পারবা, ঠিক আছে? তাহলে HIV টিআইভি এটা তোমাকে একটু আলাদা মনে রাখতে হবে যে HIV ভাইরাস হলে, মনে আছে HIV ভাইরাস হলে তুমি গেল, পড়েছিলাম না, গেল গোলাকার। সো এটা তুমি আরো ইজিলি মনে রাখতে পারো। HIV ভাইরাস আবিষ্কার করছে বিজ্ঞানের নাম হচ্ছে গেল। সো আকৃতি কেমন হবে? গোলাকার, গেল গোলাকার, এর চেয়ে ইজি দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আকৃতি কেমন? ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আকৃতি কেমন? খেয়াল করো, ইন্ডিয়া, ইনফ্লুয়েঞ্জা, ইএন মানে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। তাহলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আকৃতি হচ্ছে ডিম্বাকার। তোমরা স্লাইড কিন্তু কমেন্টে পেয়ে যাবা, টেনশন নাই। তাহলে ইনফ্লুয়েঞ্জা ডতে ডিম্বাকার। সো ইনশাল্লাহ আমাদের ডিম্বাকারটাও শেষ, ঠিক আছে? তাহলে আবার আর কি আছে? আর হচ্ছে পাউরুটি আকৃতির। খেয়াল করো, পাউরুটি আকৃতির হচ্ছে হাভা, হারপিস ভ্যাকসিনিয়া। পাউরুটি আকৃতির কোনটা? হাভা। তাহলে মনে রাখবা যে বেটা
আই এম সরি নট পাউরুটি, এটা হচ্ছে ঘনক্ষেত্রাকার। ওকে ওকে ফাইন, এটা হচ্ছে ঘনক্ষেত্রাকার বা বহুভুজাকার। তো এটা অ্যাকচুয়ালি দেখতে পাউরুটির মতোই, সমস্যা নাই। তো ঘনক্ষেত্রাকার দিয়ে আসতে পারে পরীক্ষায় পাউরুটি আকৃতি আসতে পারে, দুইটাই আসতে পারে। হ্যাঁ, কারণ পাউরুটি তো তোমরা জানো ঘনকের মতো কয়েকটা ঘনক্ষেত্রাকার, কারণ এটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা তল আছে, তিনটার দিকে আমরা তিনটা মেইন রাশি হিসেবে কাজ করে, তিনটা চলক আছে। আচ্ছা, তো পাউরুটি হচ্ছে হাবা। হাবা মানে কি? হারপিস ভ্যাকসিনিয়া, হারপিস ভ্যাকসিনিয়া। T2 T4 T6, টি দিয়ে যারা, এই টি দিয়ে যারা ওরা হচ্ছে বেসিক্যালি, টি দিয়ে যারা ওরা হচ্ছে ব্যাঙাচি আকৃতির। ভাইয়া টি দিয়ে যারা ওরা কেমন? ওরা হচ্ছে ব্যাঙাচি আকৃতির। T2 T4 T6 ওরা কেমন? ব্যাঙাচি আকৃতির। দ্যাট ইজ ইট। আমাকে বলেন তো আকৃতি পারবেন না? সে পারবেন তো ইনশাল্লাহ। আচ্ছা, সিলিন্ড্রিক্যাল, সিলিন্ড্রিক্যাল একটা আছে, এটা একটু মনে রাখতে হবে। সিলিন্ড্রিক্যাল, এই একটা ট্রিক্স ছাড়া ভাইয়া বলতেছি, সিলিন্ড্রিক্যালটা ভাইয়া তোমাকে ট্রিক্স ছাড়া বলতেছি। ইবোলা ভাইরাস, ইবোলা, ইবোলা কেমন? সিলিন্ড্রিক্যাল। এই একটা জিনিস ট্রিক্স ছাড়াই বললাম, তো তুমি মনে রাখতে পারো। অথবা তুমি ইবলিশ তো চিনো, শয়তান ইবলিশ, সো মনে রাখবো ও দেখতে, ওরে তোমার ইচ্ছা হচ্ছে যে ও তো শয়তান, তো তোমার টার্গেট হচ্ছে ওরে সিলিন্ডারের মধ্যে আবদ্ধ করে রাখা, গ্যাসের চেম্বারে কোনো একটা জায়গার মধ্যে ভর্তি করে রাখা। কোথায়? সিলিন্ডারে। তুমি চাচ্ছ ইবলিশ শয়তানকে সিলিন্ডারে আবদ্ধ করে রাখবা। দ্যাট ইজ ইট। সো আমাদের প্রত্যেকটা আকৃতি পড়া শেষ। চলেন নেক্সট কোয়েশ্চেনে। চিত্রের গঠনটার নাম কি? এইটা হচ্ছে ভাই অ্যাকচুয়ালি তোমরা দেখো, এই ভাইরাসটা তোমাকে ছবি থেকে দেখতে হবে। তাহলে আমরা দেখো, আমরা দেখবো যে ভাইরাস ব্যাকটেরিয়া আকৃতিগুলা একটু ছবি থেকে তোমার দেখে নিতে হবে। এটা হচ্ছে এই যে ভ্যাকসিনিয়া, এটা হচ্ছে হারপিস এবং ভ্যাকসিনিয়া পাউরুটি আকৃতি। এটা হচ্ছে একটা পাউরুটি আকৃতির মতো, সো এটা পাউরুটি আকৃতি হওয়াতে এটা হচ্ছে ভ্যাকসিনিয়া আকৃতির, বুঝছো? সেটা খুবই কমন। কারণ দেখো টিটুফাজ হচ্ছে ব্যাঙাচি আকৃতির। সো টিটুফাজের গঠন তোমরা সবাই জানো যে দেখতে অনেকটা এরকম, তাই না? টিটুফাজ দেখতে হচ্ছে অনেকটা এরকম 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 এরকম, হ্যান ত্যান অনেক কিছু থাকে। ওকে ফাইন। TMV বলছিলাম, এম যাদের আছে ওরা কেমন হবে? দণ্ডাকার। এটা কি দণ্ডাকার? দণ্ডাকার মানে হচ্ছে এরকম এরকম। এটা কি দণ্ডাকার? না, এটা দণ্ডাকার না। পোলিও মানে গোলীয়, তাহলে গোল হবে, পোলিও হবে গোল। তাহলে এটা হচ্ছে এখানে তিনটার একটা হচ্ছে না, তার মানে এটা উত্তর হচ্ছে ভ্যাকসিনিয়া। এটা হচ্ছে পাউরুটি আকৃতির, ওই যে হাবা, হারপিস ভ্যাকসিনিয়া, ঘনক্ষেত্রাকার বা বহুভুজাকার। প্রিয়ন্স কি? ওকে, ভেরি গুড থিং। খেয়াল করো, প দিয়ে প্রিয়ন্স, প দিয়ে প্রোটিন, এইভাবে মনে রাখবা। প দিয়ে প্রিয়ন্স, প দিয়ে প্রোটিন ফাইব্রিল, প দিয়ে প্রোটিন ফাইব্রিল। সো মনে রাখতে পারো, ঠিক আছে? তাহলে প দিয়ে প্রিয়ন্স, প দিয়ে প্রোটিন ফাইব্রিল। তাহলে আমাদের উত্তর কি হবে? এটা, এইটা, এই যে প্রোটিন ফাইব্রিল। তাহলে পতে প্রিয়ন্স, পতে প্রোটিন ফাইব্রিল, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, নেক্সট একটা আরো দুটো এমসিকিউ আছে। একটা হচ্ছে ভিরিয়ন। খেয়াল করো, ভিরিয়ন, ভিরিয়ন মানে কি? ভিরিয়ন মানে হচ্ছে, ভিরিয়ন দন্তন্য আছে না? আচ্ছা, নর্মালি ভাই ভাইরাসটা কিভাবে তৈরি হয় বলো তো? একটা প্রোটিন কাঠামো থাকে, তার ভিতরে একটা নিউক্লিক অ্যাসিড থাকে, রাইট? এটা তো ভাইরাস। আচ্ছা, যদি এই নর্মালি যদি যে ভাইরাসটা তৈরি হয় একটা প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড দিয়ে, যদি এই ভাইরাসটা কাউকে অ্যাটাক করে মানে সংক্রমণ করতে পারে, যদি এই ভাইরাসটার সংক্রমণ ক্ষমতা থাকে, কাউকে অ্যাটাক করার ক্ষমতা থাকে, মানে সংক্রমণ করার ক্ষমতা থাকে, দেখো সংক্রমণে ন আছে না, এই ন দিয়ে এই যে ভিরিয়নে ন আছে, যদি এটা সংক্রমণ করার ক্ষমতা থাকে, এটা মানে হচ্ছে এটা হলো ভিরিয়ন। আর যদি এই একই ধরনের কাঠামো দিয়ে তৈরি কিন্তু সংক্রমণ করার ক্ষমতা নাই, তাহলে এটার নাম হচ্ছে নর্মাল নাম নিউক্লিয় ক্যাপসিড। যে জাস্ট নর্মালি তার নাম দিচ্ছে কি নিউক্লিয় ক্যাপসিড, কারণ সেই তো একটা মানে আকাইম্মা, তার কোনো সংক্রমণ করার ক্ষমতা নেই। আমাদের জন্য নাম দিলে ভালো হয়েছে। তো আকাইম্মা বলে ওর নাম হচ্ছে নিউক্লিয় ক্যাপসিড, যে জাস্ট নিউক্লিক অ্যাসিড যোগ ক্যাপসিড, নিউক্লিক ক্যাপসিড। ক্লিয়ার? তাহলে ভিরিয়ন কেমন হবে? সংক্রমণ ক্ষমতা সম্পন্ন, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আরেকটা শব্দ আছে তোমাদের বইয়ে, ভিরয়েড। আরেকটা আছে ভিরয়েড। খেয়াল করে দেখো, ভিরয়েডের আমরা র দিয়ে মনে রাখবো, ভিরয়েডের র দিয়ে আরএনএ। তাহলে ভিরয়েড হচ্ছে অ্যাকচুয়ালি সংক্রামক আরএনএ। তাহলে ভিরয়েড জিনিসটা কি ভাইয়া? ভিরয়েড হচ্ছে একটা সংক্রামক আরএনএ। তাহলে ভিরয়েড হবে একটা সংক্রামক আরএনএ, ঠিক আছে? আচ্ছা, সংক্রামক আরএনএ। তাহলে দেখো এই যে ভিরয়েড হচ্ছে সংক্রামক আরএনএ। এখন খেয়াল করে দেখো, ভিরয়েডের মধ্যে খুব সুন্দর জিনিস আছে। ড দিয়ে তুমি ইজিলি দুইটা রোগের নাম মনে রাখতে পারবা। একটা হচ্ছে ড দিয়ে ডি, হেপাটাইটিস ডি। যদি পরীক্ষায় আসে যে হেপাটাইটিস ডি এর জন্য দায়ী কোনটা? ভিরয়েড। যদি পরীক্ষায় আসে ক্যাডাং রোগ, নারিকেল গাছে একটা রোগ হয় নারিকেল গাছে, ক্যাডাং রোগ, ক্যাডাংয়ের ড দিয়ে মনে রাখবা এই যে
মিলে গেছে ভিরোয়েট, শেষ। তাহলে এটা একটু আসি প্রিয়ন্সে। দেখো তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে প্রিয় ভাবো, তার জন্য তুমি পাগল হয়ে যেতে পারো। এটা ম্যাড কাউ, একটা রোগ আছে, একবার লেখা আছে ম্যাড কাউ রোগ হয়, ঠিক আছে? এবং দেখো তুমি দেখো তখন মাথা ঠিক থাকে না, তো তুমি প্রিয়র জন্য পাগল হয়ে গেছো, তখন উল্টাপাল্টা শব্দ বেরোবে, এরকম। তারপরে লেখা আছে ক্রু অ্যান্ড ক্রুডস ফিল। তো এত কঠিন যাওয়ার দরকার নেই, তুমি ক্রু এরকম কিছু পাচ্ছ, কে ইউ আর এরকম পাচ্ছ, বুঝবো যে এরকম উল্টাপাল্টা প্রিয়র জন্য হয়ে গেছো, সো প্রিয়ন্স। ঠিক আছে, ইনশাল্লাহ এখান থেকে সকল এমসিকিউ পারবা। চলে নেক্সট। ব্যাকটেরিওফাজ, খেয়াল করে দেখো, ব্যাকটেরিওফাজ কিন্তু ব্যাকটেরিয়া না। ব্যাকটেরিয়াকে যে মারে, ফাজ মানে হচ্ছে হত্যা করে, ফাজ মানে হচ্ছে কিল করে, তাহলে ব্যাকটেরিয়াকে যে মারে তাকে বলা হয় ব্যাকটেরিওফাজ। আমরা জানি ভাইরাসের কাজ হচ্ছে ভাইয়া ব্যাকটেরিয়াকে মারা, ঠিক আছে? ওকে, নেক্সট আরও কিছু শব্দ আছে ভাইয়া, বুঝছো? যেমন ধরো মাইক্রোফাজ। মাইক্রোফাজ মানে কি? এই ভাইরাসটা, এই এই ভাইরাসটা, এটা কিন্তু ভাইরাস, হ্যাঁ, ওরা যে ভাইরাস ব্যাকটেরিয়াকে মারে ব্যাকটেরিওফাজ। যে ভাইরাস মাইকো মানে হচ্ছে ছত্রাক, যে ভাইরাস ছত্রাককে মারে সে ভাইরাসকে বলে মাইক্রোফাজ। আবার মনে করো আরেকটা হচ্ছে সায়ানোফাজ, যে ভাইরাস সায়ানো ব্যাকটেরিয়াকে মারে তাকে বলে সায়ানোফাজ। সো এখানে যে নামগুলোই বলি প্রত্যেকটাই ব্যাকটেরিয়া, সো প্রত্যেকটাই ভাইরাস, জাস্ট সে যাকে মারতেছে তার উপর নামকরণ করা হয়। যেমন সে ব্যাকটেরিয়াকে মারলে ব্যাকটেরিওফাজ, মাইক্রোব্যাকটেরিয়া সরি মানে মাইকোলজি অর্থাৎ মাইক্রো বলতে ছত্রাককে বোঝানো হয়, তাকে মারলে মাইক্রোফাজ, সায়ানোব্যাকটেরিয়াকে মারলে সায়ানোফাজ। বুঝতে পেরেছো? প্রত্যেকটা জিনিসই আলটিমেটলি কি? ভাইরাস। প্রত্যেকটা জিনিসই ভাইরাস। সো আমাদের এখানে উত্তর হচ্ছে ভাইরাস। বুঝতে পেরেছো ভাইয়া? আচ্ছা, নেক্সট চলে আসি, নিচের কোনটা উদ্ভিদ ভাইরাস? আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন। কোনটা উদ্ভিদ ভাইরাস? তুমি এখন আমাকে এই অপশনগুলো দেখে আমাকে তুমি এমনিতেই বলতে পারবা ভাইয়া পূর্ণরূপগুলো খেয়াল করো, জাস্ট পূর্ণরূপগুলা দেখো। এই যে টিটুফাস, ডিএনএ ভাইরাস পড়ছি আমরা, মনে রাখবা নর্মালি ডিএনএ ভাইরাসগুলো হচ্ছে প্রাণী ভাইরাস, একটা ছিল উদ্ভিদ, মনে আছে? ডিএনএ ভাইরাস কিন্তু উদ্ভিদ। ওই যে ফুলকপির মোজাইক ভাইরাস একটা ছিল ব্যতিক্রম, সো এটা হবে না। টিএমভি ভাই, টোবাকো মোজাইক ভাইরাস, আমি তোমার একটু আগে পড়াইছি। টোবাকো মানে কি? তামাক। টোবাকো মানে তামাক, তামাক কি একটা উদ্ভিদ না? সো ডান। বাকি অপশনগুলো একটু দেখি। এইচআইভি কি মানুষের হয়? সো প্রাণী ভাইরাস, তুমি জানো। ফ্লাভি ভাইরাস, এটাও মানুষের অ্যাটাক করে, প্রাণীতে অ্যাটাক করে। ডেঙ্গু না, শুনছো? ডেঙ্গু 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 এই ফাইন। সো ডেঙ্গু চিকুনগুনিয়া এখন নাম শুনছো, এগুলো হচ্ছে ফ্লাভি ভাইরাস দেওয়া হয়। সো বুঝতে পারছো এগুলো প্রাণীতে হয়। তাহলে তুমি এই টিএমভিটার বাংলা পড়লে তো বুঝতে পারতেছো, টোবাকো মোজাইক ভাইরাস। টোবাকো মানে তামাক, তামাক তো উদ্ভিদ, সো ডান। আর নর্মালি সকল উদ্ভিদ ভাইরাস হচ্ছে নর্মালি, মনে রাখবা নর্মালি সকল উদ্ভিদ ভাইরাস হচ্ছে নর্মালি আরএনএ ভাইরাস। খালি একটাই ছিল ব্যতিক্রম, অনলি একটা ব্যতিক্রম। কোনটা? কোনটা ভাইজান? বলবো না, কমেন্ট সেকশনে জানাবা। যারা এই ক্লাসটা এখন করছো, এই পর্যন্ত আসছো, যারা এই পর্যন্ত আসতে পারছো, তারা কমেন্ট সেকশনে জানাবা যে কোন ব্যতিক্রম ধর্মী উদ্ভিদ ভাইরাসটা ডিএনএ ভাইরাস। তারা আমাকে ভাইয়াকে কমেন্ট সেকশনে জানাবা, ঠিক আছে? ওকে ফাইন, এটা তোমার দায়িত্ব। আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট দেখি এবং এটা করে রিয়েক্ট করি, তোমরা জানো যারা আমার সাথে অ্যাক্টিভ। কোনটি ভাইরাস গঠিত রোগ? আমি অনেক ইউটিউব চ্যানেলটাকে ভালোবাসি সেজন্য। কোনটি ভাইরাস গঠিত রোগ? ভাইজান খেয়াল করে দেখেন, তো রোগগুলো কিন্তু আমাকে পড়তে হবে। আমরা কিন্তু তখন ডিএনএ ভাইরাস আরএনএ ভাইরাস পড়ছি। ভাইরাস গঠিত রোগ কেন পড়বো? কারণ যেন আমি এই রোগগুলোকে বাদ দিলে আমি ব্যাকটেরিয়ার রোগগুলো পেয়ে যাই, যেন এই রোগগুলোকে বাদ দিলে, এক্সক্লুড করলে আমি ব্যাকটেরিয়া গঠিত রোগগুলো পেয়ে যাই। সো আমরা এখন পড়বো ভাইরাস গঠিত রোগগুলো। ভাইয়া খেয়াল করো, ভাইরাস গঠিত রোগ খুবই সুন্দর একটা টেকনিক, মজার টেকনিক। যে হায় 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 দেশে, হায় হায় দেশে বসন্ত মাস এলো, বসন্ত মাস এলো, এবং তোমাদের সবার প্রিয় জুয়েল ভাইকে, জুয়েল ভাইকে, জুয়েল ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেল। খুবই কষ্ট জুয়েল ভাইয়ের জন্য, যে হায় হায় দেশে বসন্ত মাস এলো, জুয়েল ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বর পেল। ভাইজান এইখানে যে নামকরণগুলো আছে না ভাইয়া, এরা সব হচ্ছে ভাইরাস গঠিত রোগ। এখানে কিন্তু ডিএনএ ভাইরাস কোনটা, আরএনএ ভাইরাস কোনটা, ডাজন্ট ম্যাটার। কোনটা ভাইরাস দিয়ে হয়, কোনটা ব্যাকটেরিয়া দিয়ে হয়, ওইটা পার্থক্য করার জন্য। আচ্ছা খেয়াল করো, হাই মানে হচ্ছে হাম, আরেকটা হাই মানে হচ্ছে হারপিস, আরেকটা হাই মানে হারপিস। গুড। দেশে মানে দেশে ডেঙ্গু, দেশে ডেঙ্গু, ডেঙ্গু যেখানে আছে সেখানেই চিকুনগুনিয়া, একই মশা দেওয়া হয়, বুঝছো? এটা পরীক্ষা আসতে পারে, মনে রাখবা। ডেঙ্গু এবং চিকুনগুনিয়া দুইটাই হয় এডিস মশা দিয়ে, এডিস মশা, ঠিক আছে? সো দুইটাই হয় এডিস মশা দিয়ে, মনে রাখবা। আরেকটা আছে জিকা ভাইরাস, পরে পড়াচ্ছে। ওকে, বসন্ত। সো আরেকটা বসন্ত গেল, বসন্ত নিজে একটা। মামস, মামস
এলো মানে হচ্ছে এডিনো হারপিস, এলো মানে হচ্ছে ভাইজান এডিনো হারপিস। ওকে ফাইন। জুয়েল মানে হচ্ছে জতে জলাতঙ্ক, জতে জলাতঙ্ক। ভতে হচ্ছে ভাইরাল হ্যাপাটাইটিস, ভাইরাল হ্যাপাটাইটিস। এই যে হ্যাপাটাইটিস বি, এ বি সি ডি যা দিয়ে হোক, সেটা যদি তোমার সেটা হচ্ছে অবশ্যই ভাইরাস। হ্যাঁ, এটা ভাইরাস, এটা ডিএনএ আরএনএ সেটা ফ্যাক্ট না। আমাদের প্রশ্ন হচ্ছে এখন ভাইরাস গঠিত রোগ নাকি ব্যাকটেরিয়া গঠিত রোগ, এইটাকে আমাদের আইডেন্টিফাই করা। ইনফ্লুয়েঞ্জা তো নিজে ইনফ্লুয়েঞ্জা, জ্বর বলতে পিচ জ্বর বা ইয়েলো ফিভার, পিচ জ্বর বা ইয়েলো ফিভার। আর একটা হচ্ছে পেলো মানে হচ্ছে পোলিও, পেলো মানে হচ্ছে পোলিও। আচ্ছা, এটা আমার সময় এটা এটা আবিষ্কার একটা আসে, বুঝছো? পিচ জ্বর বা ইয়েলো ফিভার, ইয়েলো ডাব্লিউ দিয়ে মনে রাখবা, ডাব্লিউ দিয়ে বিজ্ঞানের নাম হচ্ছে ওয়াল্টার, বিজ্ঞানের নাম হচ্ছে ওয়াল্টার। তো ইনশাল্লাহ পারবো তো? খুবই সিম্পল, তাই না? ইয়েলো ডাব্লিউ দিয়ে ওয়াল্টার, এটা হচ্ছে আবিষ্কারকের নাম। ভাইয়াকে সবাই আসলে সবার সাথে তো এখন লাইভে হলে জিজ্ঞাসা করতাম, বাট লাইভ ছাড়াও তো আসলে জিজ্ঞাসা করার সুযোগ নাই। বাট যদি তোমাদের কারো বলার থাকে যে তুমি পারো কিনা, একটু ভাইয়াকে জানাবা, ঠিক আছে? জানালে ভাই বুঝতে পারবো যে তোমার ক্লাসটা এতক্ষণ পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা। ঠিক আছে ভাইজান, আমাকে ভাইয়াকে জানালে খুশি হইতাম। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ ডাজেন্ট ম্যাটার, আমরা হচ্ছে সামনে চলে যাই, আমার সুযোগ নেই তো সুযোগ নেই। ফাইন ফাইন। আচ্ছা, এখানে একটা জিনিস একটু তুমি অ্যাড করো ভাইয়া, এই যে এলো দিয়ে হচ্ছে এইডস আছে, এইডস, এটা একটু খেয়াল করো। এলো দিয়ে এইডস আছে, আমার মনে হয় এইডসটা তোমার বলা দরকার না, সবাই জানো এইডস হচ্ছে এইচআইভি ভাইরাস দিয়ে হয়, সো এটা অবশ্যই ভাইরাস, তাই না? আচ্ছা খেয়াল করো, এগুলো সব হচ্ছে ভাইরাস গঠিত রোগ, তাই না? আচ্ছা তাহলে এখানে বলছে কি কোনটা ভাইরাস দিয়ে রোগ, খেয়াল করো, যক্ষা, কলেরা, এই যে জলাতঙ্ক। জুয়েল ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেলো, জলাতঙ্ক, এই যে পেয়ে গেছে অ্যান্সার। তাহলে এখানে যে অপশনগুলো আছে, মাই ডে বয়, ভেরি ইম্পর্টেন্ট এই অপশনগুলো। এই যে যক্ষা, এটা পরীক্ষা আসে, যে ব্যাকটেরিয়া, কলেরা, ধনুষ্টঙ্কার, এগুলা কমন কমন এমসিকিউ, বুঝছো? ম্যালেরিয়া হয় পরজীবী দিয়ে, ভাইরাস দিয়ে না, ব্যাকটেরিয়া দিয়ে হয় না। ম্যালেরিয়া হয় পরজীবী দিয়ে, ঠিক আছে? আমরা পড়াচ্ছি, ফাইন। সো ইনশাল্লাহ ব্যাকটেরিয়া ভাইরাস গঠিত রোগ পড়াই দিলাম, তুমি ইনশাল্লাহ ব্যাকটেরিয়া রোগগুলো পারবা। ওকে, সো নিচের কোন রোগটি ভাইরাস দ্বারা হয়? আমি দেখতে পাচ্ছি জুয়েল ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেলো, প্রথম অপশনে পেলো মিন্স পোলিও, ডান। এগুলো আমাদের দরকার নাই, চোখ খুলে দেখতে পারো। এবং এই টাইফয়েড, কলেরা, এই টাইফয়েডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝছো? পরীক্ষা আসে। তো তুমি তো জাস্ট একটা অপশনে মনে রাখবা, একটা সূত্র মনে রাখবা, তোমার এই যাবতীয় সকল এমসিকিউ ক্লিয়ার, যেখানে আসুক যে বোর্ডে হো না কেন তুমি। চলো ভাই নেক্সট কোয়েশ্চেন, মানুষের ভাইরাস গঠিত রোগ কোনটা? দেখছো এগুলো কত ইম্পর্টেন্ট। আমরা জানি হ্যাপাটাইটিস, এই যে ভাইরাল হ্যাপাটাইটিস পড়ছি না, হ্যাপাটাইটিস যারাই আছে সবাই হচ্ছে ভাইরাস দিয়ে হয়। তোমাকে ভাই অনেকবার বলছি, সবাই হচ্ছে কেমন কি দিয়ে হয়? ভাইরাস দিয়ে হয়। নেক্সট কোশ্চেন যদি হয় যে এদের মধ্যে কোনটা ডিএনএ কোনটা আরএনএ, তখন এটা ফার্দার কোশ্চেন, নেক্সট কোশ্চেন। ডিএনএ হচ্ছে হ্যাপাটাইটিস বি, বাকি সবাই হচ্ছে আরএনএ ভাইরাস, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা চলে আসি নেক্সট কোশ্চেন, নিচের কোনটা ইমার্জিং ভাইরাস? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আমি একটা টেকনিক দিয়ে পড়াই সব সময়, হ্যান্ডস করোনা, হ্যান্ডস করোনা বা মুরগির করোনা। ইমার্জিং ভাইরাস আমি ব্যাখ্যা যাচ্ছি না কেন এটি ইমার্জিং ভাইরাস বলে, ডোন্ট ইট। হ্যান্ডস করোনা, হ্যান্ডস মানে হচ্ছে এইচ এ হচ্ছে এইচআইভি, ইতে হচ্ছে ইবোলা। খুবই সুন্দর একটা কনসেপ্ট আছে ইবোলার উপরে। ইবোলার কারণে দেখবে দেহের কোষ ফেটে যায়, এটা কথা দেখবে লেখা আছে, আফ্রিকার ইবোলা নদীর তীরে আবিষ্কার হয়েছে, দেহের কোষগুলো ফেটে রক্ত বের হয়। সো ইবোলার সাথে কিন্তু এটা এমসিকিউ আসতে পারে। আচ্ছা, নাইল, নাইল, আর হচ্ছে এদিকে সার্স, এদিকে হচ্ছে সার্স। ওকে, আর হচ্ছে করোনা, আর হচ্ছে করোনা, ফাইন, আর দরকার নেই আর। সো এই হচ্ছে আমাদের ইমার্জিং ভাইরাস, মুরগির করোনা। কীভাবে মনে রাখবা? ইমার্জিং ভাইরাস সাধারণত পোষক, ভিন্ন পোষক দেওয়া থেকে আসছে, সো এইভাবে মনে রাখবো যে মুরগির হয়ে গেছে, মুরগির করোনা, ঠিক আছে? তাহলে হ্যান্ডস করোনা, এইচআইভি, ইবোলা, নাইল, সার্স, করোনা, এদের মধ্যে কোনটার কারণে দেহের কোষ ফেটে যায়? সবাই কমেন্ট সেকশন জানাবা। ওকে, সো ভাইজান চলে আসি আমাদের এইখানের অপশনগুলোতে। এখানে আমরা দেখতে পাচ্ছি এইচআইভি আছে, ও আই লাভ ইট। তোমাদেরকে আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আমি লাভ করি না, আমি অ্যান্সারটা পেয়ে গেছি বলে খুশি হয়ে গেছি, আল্লাহ মাফ করুক। এইচআইভি হচ্ছে রিট্রোভাইরাস, এইচআইভি হচ্ছে রিট্রোভাইরাস, তোমাদেরকে ভাই পড়াইছি রাইট? ওই যে রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে পড়াইছিলাম, আশা করি মনে আছে। আচ্ছা, পিআরএসভি, পাপাইয়া রিং স্পট ভাইরাস, খুবই একটা ইন্টারেস্টিং। পাপায়া রিং স্পট ভাইরাস, রিং স্পট ভাইরাস। দেখো এটা দেখে কেউ ভাববা না ভাইয়া এটা তো লিখছে রিং, তার মানে এই ভাইরাসটা কি রিং আকৃতির? না, এটা রিং শেপের একটা স্পট তৈরি করে, বাট ভাইরাসটার আকৃতি হচ্ছে দণ্ডাকার। মনে রাখবা, পেঁপের এই ভাইরাসটার আকৃতি কেমন? পেঁপের এই ভাইরাসটার আকৃতি হচ্ছে দণ্ডাকার, এটা পরীক্ষা আসে।
এইটা মূলত হয় এফিড দিয়ে। এফিড হচ্ছে বাহক, এফিড হচ্ছে এটার বাহক, খুবই ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। পাপাইয়া রিং স্পট ভাইরাসের বাহককে এফিড, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই। তাহলে আমরা নেক্সট প্রশ্ন চলে যাবো। নেক্সট প্রশ্ন হচ্ছে ব্যাকটেরিওলজির জনককে। খেয়াল করে দেখো ভাইয়া, ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। যে ব্যাকটেরিওলজির জনক হচ্ছে লিউয়েনহুক, ভেরি 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 ইম্পর্টেন্ট, ভালো করে মুখস্থ করে রাখবে, এটা পরীক্ষা আসতে পারে। সো ব্যাকটেরিওলজির জনককে লিউয়েনহুক। এখন আরেকজন বিজ্ঞানী আছে ভাইয়া, তার নাম হচ্ছে রবার্ট কক। আরেকজন বিজ্ঞানী আছে রবার্ট কক। তিনি কি আবিষ্কার করছে? ভেরি 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 ইম্পর্টেন্ট। তিনি মূলত ভাইয়া যক্ষা ভালো হয় শুনছো না, এই যক্ষার জন্য দায়ী ব্যাকটেরিয়া আবিষ্কার করছে। ভেরি ইম্পর্টেন্ট, এইটাও পরীক্ষা আসতে পারে। যক্ষার জন্য দায়ী ব্যাকটেরিয়া কোনটা? যক্ষার জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এটা হচ্ছে ভাইয়া মূলত যক্ষার জন্য দায়ী। সো এটা তোমাকে পড়া লাগবে। যেহেতু চলে আসছে, আমরা ব্যাকটেরিয়া নিয়ে কয়েকটা সিম্পল এমসিকিউ পড়ে ফেলি। ভাইয়া এই যে ব্যাকটেরিয়া, এই হচ্ছে আমরা সবাই জানি আদিকোষী। আদিকোষ মানে হচ্ছে ওর ভিতরে রাইবোজোম ছাড়া আর কিছু নাই, রাইবোজোম ছাড়া অন্য কোনো অঙ্গাণু নাই, এবং রাইবোজোম যেটা আছে এটাও 70S, অর্থাৎ আদিকোষের বৈশিষ্ট্য। ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করে দ্বিভাজন প্রক্রিয়ায়, এমসিকিউতে পাবা দ্বিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। ভেরি 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 ইম্পর্টেন্ট। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয়? এইটা ম্যাক্সিমাম সময় পরীক্ষা আসে। ব্যাকটেরিয়া কোষ প্রাচীর তৈরি হয় পেপটিডোগ্লাইকান দিয়ে, একটা এক্সেপশনাল, পেপটিডোগ্লাইকান দিয়ে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর তৈরি হয়। শুধু এইটা না ভাইয়া, এইটার সাথে থাকে মুরামিক অ্যাসিড, এবং কেন যেন স্যাররা এই মুরামিক অ্যাসিডটাই ম্যাক্সিমাম বোর্ডে উঠাই দেয়। তাহলে পেপটিডোগ্লাইকান ছাড়া আরেকটা জিনিস থাকে মুরামিক অ্যাসিড, সাথে থাকে টিকোইক অ্যাসিড। আমি টিকোতে লিখছি টিকোইক অ্যাসিড, বাট এইটা আসলে বেশি একটা আসে না। এই প্রথম দুইটার মধ্যেই পরীক্ষা ম্যাক্সিমাম আসে। সো আমার এটা অ্যান্সার করাটা আই থিঙ্ক খুব বেশি একটা টাফ হবে না, রাইট? সো আমরা ব্যাকটেরিয়ার কিছু গ্রস বৈশিষ্ট্য বললাম। আচ্ছা, ব্যাকটেরিয়া কিছু বেসিক, ওকে ফাইন। আরেকটা হচ্ছে ব্যাকটেরিয়াতে যে ডিএনএ যেই জায়গাতে অবস্থান করে, ওর তো নিউক্লিয়াস নাই, তাই না? সো ডিএনএ যেই জায়গাটাতে অবস্থান করে, যে জায়গায় থাকে, ধরো এই ব্যাকটেরিয়ার মধ্যে এখানে ডিএনএটা আছে, এইটাকে বলা হয়, এই জায়গাটাকে বলে নিউক্লিওয়েড, অর্থাৎ নিউক্লিয়াসের মতো একটা জায়গা, নট নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মতো একটা জায়গা, নট নিউক্লিয়াস। আচ্ছা, ভালো কথা বলে রাখি, তোমাদের কিন্তু অবশ্যই ভাইরাসের গঠন তোমরা খুব ভালো করে পড়বা। ভাইরাসের গঠন কিন্তু তোমরা খুব ভালো করে পড়বা। ভাইরাসের কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, তার হচ্ছে তোমার ফ্লাজেলা থাকে। ধরো ভাইরাসের এরকম করে চারপাশে ফ্লাজেলা থাকে, ফ্লাজেলা মনে রাখবা। এই ফ্লাজেলা কি করে? ফ্লাজেলা দিয়ে হচ্ছে নর্মালি মুভমেন্ট করা যায়, তাই না? ফ্লাজেলা কি চলবে, এরকম করে চলবে। সো যেখানে ফ্লাজেলা আছে বুঝবা ফ্লাজেলা মূলত চলনে হেল্প করে। নেক্সট কথাটা খেয়াল করে দেখো, ভেরি ইম্পর্টেন্ট। পিলি থাকে, পিলির সংখ্যা বেশি থাকে, পিলি কিন্তু ফ্লাজেলার চেয়ে বেশি থাকে, মনে রাখবা। যাই হোক, এই পিলি হচ্ছে জাস্ট পোষক কোষের সংযুক্তি, অর্থাৎ যেই কোষে ব্যাকটেরিয়া ঢুকবে, যে কোষে ব্যাকটেরিয়া অ্যাটাক করবে বা ব্যাকটেরিয়া যুক্ত হবে, ওই যুক্ত হওয়ার জন্য সংযুক্তিতে হেল্প করে পিলি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ভাই ব্যাকটেরিয়ার মধ্যে একটা দ্বিসূত্রাকার ডিএনএ থাকে, এটাকে বলা হয় প্লাজমিড। তোমরা নাম শুনেছ, প্লাজমিডের কথা কে শুনে নাই? সবাই শুনছে। আমাদের জীব প্রযুক্তি অধ্যায়ের একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট, তাই না? বাহক হিসেবে কাজ করে। সো এই কয়েকটা হচ্ছে মেইন বৈশিষ্ট্য। অনেক সময় হচ্ছে পরীক্ষাতে ক্যাপসুল তো বুঝোই, ক্যাপসুল মানে কি? আমাদের ওষুধ যখন খাই আমরা, এরকম ওষুধের উপরে যে লেয়ারটা, যেটার ভিতরে ওষুধটা থাকে, এটা বলে ক্যাপসুল। সো এক্সট্রা লেয়ার কেন থাকে? প্রতিরক্ষার জন্য। সো বুঝতে পারছো যে উপরে এক্সট্রা লেয়ার যদি থাকে, মানে ক্যাপসুল যদি থাকে, এটার কাজ হচ্ছে ভাইরাস, ওই ব্যাকটেরিয়াটাকে প্রতিরক্ষা দেওয়া, এবং এটাকে অনেক সময় স্লাইম স্তর বলে। এই ক্যাপসুলের আরেকটা নাম হচ্ছে স্লাইম স্তর। এত কিছু দেখার দরকার নেই, এক্সট্রা স্তর বলছে, দেখো এক্সট্রা স্তর বললেই বুঝবা প্রতিরক্ষার কাজ করতেছে। সো এটা কে হবে? ক্যাপসুল হবে। এটা তুমি ইনশাল্লাহ অনায়াসে ভাইয়া অ্যান্সার করতে পারবা। এখানে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট আছে, আমি এটা খুঁজতেছিলাম, সেটা হচ্ছে মেসোজোমের কাজ হচ্ছে কোষ বিভাজন। মনে রাখবা, ব্যাকটেরিয়ার মেসোজোমের কাজ হচ্ছে কোষ বিভাজন। এই পৃষ্ঠাটার মধ্যে আমি বেশি এমসিকিউ লিখে ফেলছি। আমার মনে হয় তুমি অ্যাকচুয়ালি এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে পারবা। সো অনেক এমসিকিউ আছে, আমার আর বলার দরকার নেই। কিছু গ্রস ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কোষ প্রাচীর। এইটা পরীক্ষায় অনেক সময় আসে, আমাদের কমনলি আমরা দেখেছি, এটা নর্মালি দেখেছি। এগুলো হচ্ছে এখনো তেমন খুব কমন হয় নাই, কিন্তু আমার মনে হচ্ছে এবার কোনো না কোনো বোর্ডে আসতে পারে। হ্যাঁ, এটা খুব কমন হয় না, আসতে পারে। এগুলো খুবই কমন এমসিকিউ। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট, যে ব্যাকটেরিয়ার কোষ বিভাজনে সাহায্য করে, ইউজুয়ালি ধারণা করা হয় মেসোজোম, ঠিক আছে। ওকে ফাইন।
সো এখানে একটা কোশ্চেন আসছে অলরেডি কুমিল্লা বোর্ডে, যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয়। খেয়াল করো, আমরা পড়েছি যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর এটা কিন্তু একটা ইউনিক বৈশিষ্ট্য, রাইট? কারণ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর আছে, সেল ওয়াল আছে, এটা অ্যাকচুয়ালি উদ্ভিদ কোষের সাথে মিলে যায়, এটা কিন্তু প্রাণী কোষে নাই, সেটা একটা এক্সেপশনাল বৈশিষ্ট্য। এটা আমরা পড়েছি পেপটিডোগ্লাইকান সাথে মুরামিক অ্যাসিড, টিকোইক অ্যাসিড। এই যে পেপটিডোগ্লাইকান নাই, কিন্তু এখানে দেখো মুরামিক অ্যাসিড অপশনটা আছে। সো এখানে উত্তরটা হবে মুরামিক অ্যাসিড, ঠিক আছে? সো এটা কমনলি আসে এবং এটা আরেকটা বোর্ডও আমি দেখছি আসছে। আচ্ছা, কম আকৃতির ব্যাকটেরিয়া কোনটা? তার মানে আমাদের আকৃতি চলে আসছে, রাইট? আমাদের আকৃতি চলে আসছে। আমি এটা এটা একটু আগে বলে রাখি, কতে কলেরা। এই কলেরার জন্য দায়ী কে? খেয়াল করো, কলেরার জন্য দায়ী হচ্ছে ভিব্রিও কলেরা। এই কলেরার জন্য দায়ী কে? ভিব্রিও কলেরা। ভিব্রিও কলেরা ভেরি 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 ইম্পর্টেন্ট ভাইয়া। এই কলেরার জন্য দায়ী কে? কলেরার জন্য দায়ী হচ্ছে ভিব্রিও কলেরা। এই যে দেখো এখানে ভিব্রিও আছে, তাহলে কম আকৃতির ব্যাকটেরিয়া কোনটা? এই যে ভিব্রিও কলেরা। কলেরা কমা, এটা মনে রাখবা, কতে কমা কতে কলেরা, কতে কমা কতে কলেরা, এইভাবে মনে রাখবা। তাহলে আমরা একটু আকৃতিগুলো একটু মনে দেখা উচিত ভাইয়া, তাই না? আকৃতিগুলো একটু দেখা উচিত। ওকে ফাইন, আমি আকৃতিগুলো বলে রাখি। খেয়াল করো ভাইয়া, যাদের নামের মধ্যে কক্কাস আছে, কক্কাস, ডিপ্লোকক্কাস, টেট্রাকক্কাস, যে কোনো কক্কাস থাকলেই বুঝবা এটার আকৃতি হচ্ছে গোলাকার। যে কোনো কক্কাস থাকলেই ভাইজান এটার আকৃতি হচ্ছে গোলাকার, ঠিক আছে? যে কোনো একটা বেসিলাস, তুমি যদি বেসিলাস দেখো, বেসিলাস দেখলে বুঝবা ওই ব্যাকটেরিয়াটার আকৃতি হচ্ছে দণ্ডাকার। বেসিলাস দেখলে বুঝবা আকৃতি কেমন? দণ্ডাকার। আচ্ছা, এবার আসি, একটা সুন্দর শব্দ আছে স্টিলেট। স্টিলেট, খেয়াল করে দেখো, স্টিলেট মানে কি? স্টার না? স্টারের সাথে মিল আছে না? স্টিলেট মানে কি? স্টারের সাথে মিল আছে। ফাইন, এটার আকৃতি হচ্ছে তারকা আকৃতির এবং এগুলোর নামগুলো খুবই সুন্দর, তারকাকার। ওকে, নামটা হচ্ছে স্টেলা। সো তুমি তো দেখে বুঝবে ভাই, স্টেলা নামক ব্যাকটেরিয়া মানে কি? স্টিলেট মানে স্টার, স্টার, স্টেলা, তারকা। এটা আমার মনে হয় সবাই অ্যাকচুয়ালি কোরিলেট করতে পারার কথা, ঠিক আছে? আচ্ছা ফাইন, আর একটা হচ্ছে স্পাইরিলাম। ওকে, একটা হচ্ছে স্পাইরিলাম। ভাইয়া স্পাইরাল বাইন্ডিং শুনছো? স্পাইরাল বাইন্ডিং, যে খাতার মধ্যে এরকম পেঁচানো বাইন্ডিং, শুনছো নামটা? স্পাইরাল বাইন্ডিং বলে, এরকম পেঁচানো পেঁচানো স্পাইরাল বাইন্ডিং। তার মানে কি? পেঁচানো। সো যে ব্যাকটেরিয়াটা পেঁচানো আকৃতির তার নাম হচ্ছে স্পাইরিলাম। স্পাইরাল বাইন্ডিং, পেঁচানো, ঠিক আছে? খাতার মধ্যে চারপাশে থাকে, খাতা সাইডে থাকে। সো এইটার নামটা ভাই, এইটার এমসিকিউ, এটা খুবই সহজ। এটার উদাহরণটা হচ্ছে স্পাইরিলাম। নামের মধ্যেই স্পাইরিলাম ওয়ার্ডটা থাকবে। স্পাইরিলাম। ওকে, বানানটা একটু দেখে নিও ভাই। নামের মধ্যে স্পাইরিলাম ওয়ার্ডটা থাকবে, এটা দেখে আমরা বুঝবো যে সে হচ্ছে পেঁচানো আকৃতি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা আছে বহুরূপী। বহুরূপী, খেয়াল করো, বহুরূপী, বহুরূপীর র দিয়ে রাইজোবিয়াম। বহুরূপীর উদাহরণ কি? রাইজোবিয়াম। বহুরূপী, রাইজোবিয়াম, এগুলো অ্যাকচুয়ালি তোমাদের পরীক্ষা খুব বেশি আসে না, কিন্তু এগুলো খুব সুন্দর, তো এগুলো ইজিলি মনে রাখা যায়, এই জন্য বলতেছি। কারণ অনেক সময় বোর্ডে অনেক জায়গায় চেঞ্জ করে দেয় তো প্রশ্ন, সেই জন্য। বাট এটা খুব কমনলি আসে। কলেরা হচ্ছে কমাকৃতির, এটা খুব কমনলি আসে এবং আমার মনে হয় যে এখান থেকেও দুই একটা প্রশ্ন তোমার চলে আসতে পারে, কারণ এগুলো আসলে খুবই কমন কমন জিনিস তো ভাই। সো এই জন্য আসলে মিস করা উচিত না। আচ্ছা, আরেকটা আছে বর্গাকৃতির ভাইয়া, আরেকটা এমসিকিউ আছে বর্গাকৃতির। এইটা কিভাবে মনে রাখবা? এটা হচ্ছে তুমি দেখবা নামের মধ্যে কোয়াড্রি, কোয়াড্রা কথাটা লেখা আছে, কোয়াড্রি এরকম আছে। সো এটা পুরো নামটার মধ্যে তুমি খেয়াল করবা, আমি নামটা একটু বলি, দেখো নামটা হচ্ছে হ্যালো কোয়াড্রেটাম ওয়েলসবি। হ্যালো কোয়াড্রেটাম, তাহলে হ্যালো কোয়াড্রেটাম এই শব্দটা আছে। তো দেখতে পাচ্ছ কোয়াড্রি, এই যে কোয়াড্রা শব্দটা আছে। কোয়াড্রি মানে কি? চারটা। কোয়াড্রিপল শুনছো না? ট্রিপল মানে তিনটা, কোয়াড্রেট মানে চারটা, কোয়াড্রিপল মানে চারটা। সো চারটা আছে মানে কি? বর্গাকৃতি। সো এইভাবে তুমি কোয়াড্রা ওয়ার্ডটা দেখে তুমি মনে রাখবা যে এটা হচ্ছে বর্গাকৃতির। আই থিঙ্ক ইনশাল্লাহ এর বেশি তোমার আর লাগবে না। সো ভাইয়া আমার মনে হয় এটা ইনশাল্লাহ পারবা। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। ডিপ্লোকক্কাস নিউমোনিয়া এর আকৃতি কেমন? দেখো তো পারো কিনা। ডিপ্লোকক্কাস, রাইট? এই যে কক্কাস মানে কি? গোলাকার। ভাইয়া মাত্র পড়াইছি। তাহলে কক্কাস কেমন হবে? গোলাকার। ডিপ্লো মানে হচ্ছে দুইটা, তার মানে এরকম হবে দুইটা, এই যে দুইটা গোলাকার, ঠিক আছে? এইটা হচ্ছে ডিপ্লোকক্কাস। আরেকটা নাম আছে গ্যাফকিয়া টেট্রাজেনা। সো টেট্রা মানে কি? চারটা না? তার মানে যদি এরকম থাকে তার নাম হচ্ছে টেট্রাজেনা। চারটা থাকলে নাম হবে টেট্রাজেনা। সো তুমি ওয়ার্ডটা দেখবা যে ওয়ার্ডের ভিতরে শব্দটা থাকবেই, সে দুইটা আছে নাকি তিনটা আছে না চারটা আছে। কেন বললাম? অনেক সময় ছবি আকারে দেয়। আমাদের একবার এইচএসসি পরীক্ষার আগে কলেজের একটা পরীক্ষা এভাবে চারটা ছবি আকারে দিছিল, আমি প্রশ্নটা পারি নাই। অথচ অপশনের মধ্যে কিন্তু ছিল টেট্রাজেনা, একটা অপশনের মধ্যে ছিল। টেট্রা মানে কি? চারটা। তো তোমাকে যদি এই ধরনের কোনো অপশন মানে ছবি থেকে দেখতে দেয়, তুমি তো ইজিলি বুঝতে পারবা যে চারটা আছে মানে এইটা। ধরো পরীক্ষা হলে এরকম দিল ভাইয়া, পরীক্ষা হলে এরকম দিল, এটা মানে কি? কমাকৃতি না? তো এটা হচ্ছে সেই কমাকৃতি। এই কমাকৃতি মানে একটু মোটা কমা আর কি। তোমার তো একবার চিকন কমা তো হবে না, মোটা কমা, যেহেতু সে একটা ব্যাকটেরিয়া। এটা কে? কলেরা। কমাকৃতির কে? কলেরা, ঠিক আছে? সো ইনশাল্লাহ পারবা। চলে আসি নেক্সট কোয়েশ্চেন।
কোন ব্যাকটেরিয়াটি ভিটামিন উৎপন্ন করে? এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বুঝছো ভাইয়া? ভিটামিন তৈরি করা হচ্ছে মূলত ইস্কেরিয়া। এটা একটু ভালো করে মনে রাখবা। এটা আমি একটু ভালো করে মনে রাখার জন্য বলি, কারণ এটা ভেরি ইম্পর্টেন্ট। ভিটামিনের সাথে সম্পর্ক হচ্ছে ইস্কেরিয়া কলাই, ভিটামিন B12 এর সাথে খুব বেশি কানেক্টেড, ঠিক আছে? আচ্ছা, চলে আসি নিচের কোন রোগের জীবাণু আদিকোষী? আমরা তো জানি ভাইয়া আদিকোষ হচ্ছে ব্যাকটেরিয়া, রাইট? আদিকোষ হচ্ছে কি? ব্যাকটেরিয়া। ভাইরাস তো কোনো কোষীয় না, তাই না? ভাইরাস হচ্ছে কোনো কোষ না। সো এখানে আমাদের উত্তর হচ্ছে ওকে, কোন রোগের জীবাণু বলছে? আমাকে দেখতে হবে ব্যাকটেরিয়া গঠিত রোগ কোনটা। ফাইন, খুব ভালো কোশ্চেন। খেয়াল করো তো, ব্যাকটেরিয়া গঠিত রোগ কোনটা? তাহলে আমি দেখি ম্যালেরিয়া তো না, ম্যালেরিয়া হচ্ছে পরজীবী দিয়ে হয়, তাই না? অ্যানাফিলিস মশা কামড় দিছে, তারপর সেই পরজীবী দিয়ে হয়, সেটা বাদ। নিউমোনিয়া, আমরা এটা একটু পড়ছি, দাঁড়াও, এটা আমি হয়তো পারো না তোমরা অনেকে, যদি একটু আগে আমরা পড়ে ফেলছি, ডিপ্লোকক্কাস নিউমোনিয়া, এটা অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া। সো এটা অ্যান্সার বি। তারপর ধরো তুমি পারো না, দেখো ইনফ্লুয়েঞ্জা জলাতঙ্ক তোমার ছন্দের মধ্যে মিলে, ওই যে হায় হায় দেশে বসন্ত মাস এলো, জুয়েল ভাইকে মানে জলাতঙ্ক, ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেলো, ইনফ্লুয়েঞ্জা। সো এটা হচ্ছে ভাইরাস দিয়ে হয়, এটা আমাদের ভাইরাসের ছন্দে চলে গেছে। দ্যাট মিনস অ্যান্সার হচ্ছে বি। তো তোমার প্র্যাকটিসের মধ্যে থাকলে তুমি এটা পারবা, ছন্দ দুইটা পারলে ইনশাল্লাহ অনেক এমসিকিউ পারবা। কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ? আর কি বলার দরকার আছে ভাইয়া? মাত্র পড়াইছি। এই যে কলেরা কত ইম্পর্টেন্ট, তাই না? ভিব্রিও কলেরা, কমা আকৃতির ব্যাকটেরিয়া। তুমি শুধু ব্যাকটেরিয়া জনিত রোগ এইটাই না, তুমি জানো এটার আকৃতি কেমন, এটা তোমার জন্য ইনশাল্লাহ ভালো। চলেন ভাইজান, ম্যালেরিয়া জীবাণু যে দশা প্রথম যকৃৎ কোষকে আক্রমণ করে, খুবই সুন্দর একটা কোশ্চেন আসছে এখানে, যে ম্যালেরিয়া জীবাণুর কোন দশা? ওকে ফাইন, তাহলে ম্যালেরিয়া নিয়ে কথা যেহেতু আসছে, আর আমি ম্যালেরিয়ার কথাটাকে কনসেপ্টটা বলি। ম্যালেরিয়াটা প্রথম আবিষ্কার হয়েছে ভাই আরবিসিতে, সহজ কথা আরবিসিতে, কারণ এটা সম্পর্ক আরবিসির সাথে আছে, রক্তের আরবিসিতে। এই ম্যালেরিয়ার জন্য দায়ী হচ্ছে অ্যানোফিলিস মশকি, অ্যানোফিলিস, স্ত্রী অ্যানোফিলিস, যাতে আমরা বলি মশকি। হ্যাঁ, আচ্ছা, এই অ্যানোফিলিস মশকি তার ক্রপের মধ্যে, হ্যাঁ, তার মশকির লালা গ্রন্থিতে সে মূলত জীবাণুগুলো নিয়ে ঘুরে, লালা গ্রন্থিতে সে জীবাণুগুলো নিয়ে ঘুরে, কামড় দেওয়ার সাথে সাথে মানুষের মধ্যে ঢুকে যায়। এগুলোকে বলে, যেগুলো ঢুকে মানুষের শরীরে, তাকে বলে স্পোরোজয়েট। তাকে কি বলে? স্পোরোজয়েট। এটা কত ইম্পর্টেন্ট ভাই, 100 স্টার দিয়ে রাখতে পারো। যদি তোমাকে ভাইয়া বলতাম যে স্টার দিতে দিতে তুমি আর মানে তোমার খাতা শেষ হয়ে যাবে, কিন্তু তুমি স্টার দিয়ে থামাবে না, তুমি অবশ্যই এই পরিমাণ স্টার দিতা। এত ইম্পর্টেন্ট এটা, কারণ এটা কতবার যে বোর্ডে আসছে, ঘুরায় পেচ্ছে, অনেকভাবে আসছে। মনে রাখবা, একটা মশার লালা গ্রন্থিতে ভাই কম না ভাই 3,26,000 স্পোরোজয়েট থাকে একটার মধ্যে। সে যখন একবার কামড় দেয়, 10% তোমার একজনের শরীরে একবারে ঢুকে, যেটা কিন্তু খুবই ডেঞ্জারাস। তাহলে একটা খেয়াল করে দেখো, একটা মশকির লালা গ্রন্থিতে, একটা মশকির লালা গ্রন্থিতে কি পরিমাণ স্পোরোজয়েট থাকে? একটা মশকির লালা গ্রন্থিতে থাকে 3,26,000 স্পোরোজয়েট। ওকে, এই যে ভাইয়া স্পোরোজয়েড গুলো আছে, এরা বেসিক্যালি হচ্ছে মাকু আকৃতির হয়। কেমন হয়? মাকু আকৃতির, মানে এই শেপে হয়, বুঝছো? এই অনেকটা এরকম শেপের হয়। যখন এটা মানুষের শরীরে ঢুকেই এটা প্রথমে যায় যকৃৎ কোষে। কোথায় যায়? যকৃৎ কোষে। গিয়ে এই স্পোরোজয়েডটা মাকু আকৃতি ছিল না, ওখানে গিয়ে যকৃতের কোষে গিয়ে যকৃতের কোষ্ঠের মধ্যে থেকে খাবার খেয়ে এরা ভোটকা এরকম কিপটা এরকম গোলাকারে পরিণত হয়। কিসে পরিণত হয়? গোলাকার হয়ে যায়। এই দশাটাকে আমরা বলি ক্রিপ্টোজয়েট। এই দশাটাকে আমরা কি বলি? ক্রিপ্টোজয়েট। ফার্স্ট টাইম মনে হয় ইউজ করছি রেড, রাইট? এই দশটাকে আমরা বলি ক্রিপ্টোজয়েট। এটা ইম্পর্টেন্ট, কারণ স্টার্টিং ফেজ তো, এই জন্য ইম্পর্টেন্ট। সবগুলো ফেজ ইম্পর্টেন্ট না, যেগুলো ইম্পর্টেন্ট ভাই বলতেছি, খেয়াল করে দেখেন, ঠিক আছে? তাহলে আমরা এই কনসেপ্টটা বুঝছি আশা করি। তাহলে আমাদের শরীরে ঢুকে কোনটা? স্পোরোজয়েট দশা, ঠিক আছে? এবং এটা প্রথমে কোথায় অ্যাটাক করে? যকৃৎ কোষকে। এবং যকৃৎ কোষকে যখন অ্যাটাক করে, এটা খাবার খেয়ে মাকু আকৃতিটা চেঞ্জ হয়ে গোলাকার হয়ে যায়। যখন গোলাকার হয়, এটার নাম হয় ক্রিপ্টোজয়েট। ভেরি ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষা আসে, স্টার্ট দিবে একটা।
আচ্ছা চলো আমরা তাহলে এখানে একটু খেয়াল করি, যেই দশাটা প্রথম যকৃৎ কোষকে অ্যাটাক করে সেটা নাম কি হবে ভাই? সেটা নাম হচ্ছে স্পোরোজয়েট, এজ ইউ লাভ ইট। ওকে ফাইন, নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি মশকির লালা গ্রন্থি থেকে মানবদেহে প্রবেশ করে? তোমরা সবাই পারো, মানবদেহে ঢুকে কে? মানবদেহে ঢুকে স্পোরোজয়েট। আমার মনে হয় এটা আমার আর বেশি বলা দরকার নাই, তাই না ভাইয়া? ইনশাল্লাহ পারবা। আচ্ছা, ম্যালেরিয়া জীবাণুর বহু নিউক্লিয়াস যুক্ত অবস্থা, এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সুপার ইম্পর্টেন্ট কোশ্চেন। কেন? কারণ বহু নিউক্লিয়াস যুক্ত দশার নাম হচ্ছে, সবসময় মনে রাখবা, সাইজন্ট। ভেরি 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 ইম্পর্টেন্ট ভাইয়া। কি বললাম? যে বহু নিউক্লিয়াস যুক্ত দশার নাম কি? যে বহু নিউক্লিয়াস যুক্ত দশার নাম হচ্ছে সাইজন্ট। এখন এই সাইজ বললাম কারণ সে যখন ম্যালেরিয়া জীবাণু যখন লোহিত রক্তকণিকায় কিন্তু এরকম একটা সাইজন্ট দশা তৈরি করতে পারে। সাইজন্ট মানে কি? জাস্ট এরকম একটা কোষ যার মধ্যে অসংখ্য নিউক্লিয়াস, মানে এরকম এরকম করে বহু নিউক্লিয়াস, এই বহু নিউক্লিয়াস যুক্ত অবস্থাটাকে বলা হয় সাইজন্ট। এরা আরবিসির মধ্যে এই সাইজন্টের একটা কাহিনী আছে, সেটা কি? যে এখানে দেখা যায় মাঝখানে এরকম করে কিছু বর্জ্য থাকে, বর্জ্য। সাইজন্টের মাঝখানে এখানে কিছু বর্জ্য থাকে, এই বর্জ্যটার নাম আছে, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। বর্জ্য জ দিয়ে মনে রাখবা, এখানে হিমোজয়েন, হিমোজয়েন। ভাইজান ভাইজান, হিমোজয়েনে জ আছে না ভাইয়া? বর্জ্যতে জ আছে, সো পারবা। এবং মজার বিষয় হচ্ছে সাইজন্টের মধ্যেও লাস্টে দিয়ে জ আছে, সো ওয়ার্ডগুলো খুবই 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 অ্যাট্রাকটিভ, মিলে যায়। তাহলে সাইজন্টের আমরা হিমোজয়েন বর্জ্য দেখতে পাই, আসতে পারে অনেক সময় যে সাইজন্ট দশায় নিচের কোন বর্জ্যটি দেখতে পাওয়া যায়? উত্তর হচ্ছে হিমোজয়েন। অথবা এটাও আসতে পারে যে হিমোজয়েন বর্জ্য দেখা যায় কোন দশায়? সাইজন্ট দশায়। অথবা যে বহু নিউক্লিয়াস যুক্ত অবস্থাটার নাম কি? বহু নিউক্লিয়াস যুক্ত অবস্থার নাম হচ্ছে সাইজন্ট। আচ্ছা, এই সাইজন্ট দশার পরবর্তী ধাপের নাম কি? যারা পারবা ভাইয়া একটু দ্রুত কমেন্ট সেকশন একটু জানাবা যে সাইজন্ট দশার পরবর্তী ধাপের নাম কি? সাইজন্ট দশার পরবর্তী ধাপের নাম হচ্ছে ভাইয়া, এগুলো প্রত্যেকটা গোলাপের পাপড়ির মতো হয়, এই জন্য বলে রোজেট। কি বলে? রোজেট। আচ্ছা, এটা গেল। এখন আসি সাইজন্টের আগের দশাটা কিন্তু ইম্পর্টেন্ট। সাইজন্টের আগের দশা যেখান থেকে সাইজন্ট আসছে, হ্যাঁ, এটা আরবিসির মধ্যে খেয়াল করো, এর নাম হচ্ছে, দেখতে একটা এমিবার মতো আকৃতি লাভ করে, এর নাম হচ্ছে এমিবার মতো আকৃতি বলে এমিবয়েড ট্রফোজয়েড। ভাইজান ভেরি ইম্পর্টেন্ট। তাহলে খেয়াল করে দেখেন, এমিবয়েড ট্রফোজয়েড ভেরি ইম্পর্টেন্ট। কেন? কারণ এখানে প্রথম কিছু কণা দেখা যায়, এগুলাকে বলে সাফনার্স কণা। এইটা কত ইম্পর্টেন্ট বলার মতো না। কেন? কারণ এইটা দেখি আমরা বুঝতে পারি তার ম্যালেরিয়া হয়েছে কিনা। এই সাফনার্স কণা দেখে আমরা বুঝতে পারি আমরা ম্যালেরিয়া হয়েছে কিনা বুঝতে পারবো। সো ম্যালেরিয়া রোগটা আইডেন্টিফাই করা হয় কি দিয়ে? সাফনার্স কণা দিয়ে। আর এই সাফনার্স কণা আমরা কোন দশায় পাই? এমিবয়েড ট্রফোজয়েড দশায় পাই। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, পারবেন? তাহলে আমরা সাফনার্স কণা দেখে ম্যালেরিয়া শনাক্ত করি। অনেকে ভুল করে, পরীক্ষা আসে জ্বর, জ্বর দেখি কীভাবে? ভাই জ্বরের জন্য কিন্তু এটা না, এটা হচ্ছে ম্যালেরিয়ার জন্য। যদি পরীক্ষা আসে যে আমাদের শরীরে জ্বরের জন্য দায়ী কে, খেয়াল করো, আমাদের জ্বর হয় নর্মালি যে কোনো জ্বর হইতে পারে, জ্বরের জন্য হচ্ছে পাইরোজেন। মনে রাখবা, জ্বর যখনই হবে, যে জ্বরই হোক, সেটা অবশ্যই পাইরোজেন বের হবে, পাইরোজেন। জ্বরের জন্য হচ্ছে পাইরোজেন, জ্বরে বর্গীয় জ আছে, পাইরোজেনে বর্গীয় জ আছে। হ্যাঁ, সাফনার্স লিখতে কোনো বর্গীয় জ নাই, সেটা জ্বরের সাথে সম্পর্ক নেই। এটা দিয়ে আমরা শনাক্ত করি, ম্যালেরিয়া শনাক্ত করি। ম্যালেরিয়া কি করি আমরা? শনাক্ত করি ভাই। শনাক্ত ন আছে, সাফনার্সে ন আছে, ঠিক আছে, এবং সাফনার্স ক না, ক আছে, তো অনেক মিল আছে, বাট জ্বরের সাথে এটার মিল নাই। জ্বরের জন্য দায়ী কোনটা? পাইরোজেন। যখন মানুষের জ্বর হয়, শরীরে তাপমাত্রা বেড়ে যায় এই পাইরোজেনের কারণে। অনেকগুলো এমসিকিউ ভাই, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে এমিবয়েড ট্রফোজয়েডের পরে আসে সাইজন্ট। এমিবয়েড ট্রফোজয়েড দশায় আমরা সাফনার্স কণা দেখতে পাই, ম্যালেরিয়া আইডেন্টিফাই করি, ম্যালেরিয়া শনাক্ত করি। তারপরে দশা সাইজন্টের মাঝখানে বর্জ্য পাওয়া যায়। সাইজন্টে জ আছে, হিমোজয়েনে জ আছে, ভাই বর্জ্য গেল। এরপরে পাইরোজেনে জ আছে। ঠিক আছে, আমরা পাইরোজেন, এটা হচ্ছে আমাদের রক্তের জ্বরের কারণ, সরি। এই সাইজন্টের পরে দশা হচ্ছে রোজেট, গোলাপের পাপড়ির মতো। আর এই প্রত্যেকটা ঘটনা ঘটে লোহিত রক্তকণিকায়। ঠিক আছে, এবং এই ট্রফোজয়েড শব্দটা আমরা কোথায় পেলাম? লোহিত রক্তকণিকায়। ঠিক আছে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি বহু নিউক্লিয়াস যুক্ত অবস্থা সাইজন্ট। ভাই আপনি এতগুলো কেন বললেন? কারণ এগুলো প্রত্যেকটাই বিভিন্ন বোর্ডে আসা প্রশ্ন, ম্যাক্সিমামগুলোই। ঠিক আছে, এবং এগুলো শুধু বোর্ড না, বিভিন্ন কলেজের পরীক্ষায় স্যারদের খুবই প্রিয় প্রশ্ন। ভাই চলেন নেক্সট কোশ্চেনে চলে যাই। ক্রিপ্টোজয়েট কোথা থেকে খাদ্য সংগ্রহ করে? এটা একটা ভালো প্রশ্ন যে ক্রিপ্টোজয়েট কোথা থেকে খাদ্য সংগ্রহ করে। তোমার কি কনসেপশন? যেখানে আরবিসি, ডাব্লিউবিসি বা যকৃৎ কোষ, লালা গ্রন্থি, এখানে এই চারটার মধ্যে কোনটা থেকে খাদ্য সংগ্রহ করাটা ইজি হয়? আমি একটু আগে তো পড়াইলাম যে এই যে গোলাকার হয়, খাদ্য সংগ্রহ করে, একটু আগে পড়াইছি, রাইট? যে যকৃৎ কোষ থেকে খাদ্য গ্রহণ করে সে হচ্ছে তোমার গোলাকার হয়।
হয়, তাই না? মাত্রই তো কিছুক্ষণ আগে পড়াইলাম যে যকৃৎ কোষ থেকে খাদ্য গ্রহণ করে গোলাকার হয়। সো আমার মনে হয় যে এটা তোমার ইনশাল্লাহ ভুল হওয়ার কথা না, ঠিক আছে? এটা মাত্রই পড়াইছি। ওকে ফাইন। নিচের কোনটি ম্যালেরিয়া পরজীবী এরিথ্রোসাইটিক সাইজোগনি? এরিথ্রোসাইট মিনস হচ্ছে ভাইয়া আরবিসি। সো আরবিসির সাথে সম্পর্কিত, হ্যাঁ। কোন শব্দটা দেখো, স্পোরোজয়েট হচ্ছে তোমার মানুষ মশকের লালাগ্রন্থি থেকে মানুষের শরীর ঢুকে, ভেরি গুড। ক্রিপ্টোম্যানোজয়েট এটা পুরোটা যকৃতের মধ্যে। তোমরা যকৃতের ধাপগুলো যারা একটু একবার চোখ বুলে দিতে পারো, ভাইয়ার একটা ডিটেইল ক্লাস তোমরা দেখবা যে ইউটিউবে দেওয়া আছে, ওখান থেকে দেখতে পারো। অনুজীবে ওয়ান শট ক্লাসে ভাইয়া পড়াইছি, ওখান থেকে দেখতে পারো। সো ওগুলো আমি এখানে আর রিক্যাপ করছি না। এই যে ট্রোফোজয়েট শব্দটা আমি একটু আগেই তোমাকে বলছিলাম, এই ট্রোফোজয়েট শব্দটা কিন্তু আরবিসির সাথে সম্পর্কিত, মনে রাখবা। বাকি প্রত্যেকটা শব্দ কিন্তু যকৃতের সাথে এনিহাউ রিলেটেড, ঠিক আছে? কিন্তু ট্রফোজয়েড শব্দটা হচ্ছে আরবিসির সাথে সম্পর্কিত। তারপরে এমিবয়েড ট্রফোজয়েড পড়াইছি না, এটাও আরবিসির সাথে। এরপরে সাইজন্ট, এটা আরবিসির সাথে। এরপরে হচ্ছে ভাইজান ওই যে তোমার রোজেট, এটাও আরবিসির সাথে, ঠিক আছে? তাহলে এই কয়েকটা শব্দ আরবিসিগুলো পড়বা, তাহলে তুমি অটোমেটিক্যালি বাকিগুলো পারবা। এবং আমার মনে হয় আরবিসিগুলো আমি তোমাকে পড়াই ফেলছি অলরেডি। সো বাকিগুলো তো এমনিতেই পারবা, বাকিগুলো যকৃতের সাথে সম্পর্ক, ঠিক আছে? প্রশ্নটা হচ্ছে যে কোনটা এখানে এরিথ্রোসাইটিক সাইজোগনি? এরিথ্রোসাইট মানে হচ্ছে আরবিসি, এটা মানে কোনটা আরবিসির সাথে সম্পর্কিত, এটা জানতে চাইছে ভাইয়া, ঠিক আছে? ওকে ভাইজান, নেক্সট কোশ্চেনে চলে যাই। কোনটা সঠিক? আদিকোষী ডিম্বাণু, নাউজুবিল্লাহ মিন জালিক। আদিকোষী ব্যাকটেরিয়া বাদ দাও। আচ্ছা, কোনটি কোনটি সঠিক? আচ্ছা, লিফ রোল ব্যাকটেরিয়া না, বাদ। অ্যাপ্রানোস্পোর সচল কোষ না। অ্যাপ্রানোস্পোর মানে হচ্ছে যে কোষ চলতে পারে না, এটা নাম হচ্ছে অ্যাপ্রানোস্পোর, সেটা সচল হবে না। খেয়াল করো, ওকিনেট ব্যাকটেরিয়া বেলা আমরা লিফ রোল বলতে কিছু পড়ি নাই, পড়ি নাই, ঠিক আছে? লিফ স্কার হচ্ছে আমাদের সাইকাসে বসে লিফ স্কার, এটা ব্যাকটেরিয়া বেলা না। তাহলে অ্যাপ্রানোস্পোর মানে যে স্পোরটা চলতে পারে না, হ্যাঁ, পুরো পঙ্গু হয়ে গেছে, এটা তা সে না। সচল কোষ যে চলতে পারে না ও তো সচল হবে না, অচল হবে, বাদ। তাহলে ওকিনেট ভেরি ইম্পর্টেন্ট। ওকিনেট হচ্ছে ডিপ্লয়েড, এটা কিন্তু সঠিক ভাইয়া, এটা সঠিক। তোমাদের মনে আছে কিনা মশকির ক্রপের মধ্যে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত জাইগোট তৈরি হয়। এই জাইগোটটা যখন ভাই এদিক দিয়ে বের হইতে লাগে, গোলাকার জাইগোটটা একটু চিকন হয়ে বের হয়। এই দশাটার নাম হচ্ছে ওকিনেট। বের হওয়ার পরে ওর উপরে একটা সিস্টের আবরণ দিয়ে আবৃত হয়, এটাকে বলে ও সিস্ট। এখন হ্যাপ্লয়েড ডিপ্লয়েড একটু খেয়াল করো। শুক্রাণু মানে হ্যাপ্লয়েড, ডিম্বাণু মানে হ্যাপ্লয়েড, এটা ছাগলও জানে। শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে তৈরি করে জাইগোট, মানে 2n, তাই না? n যুক্ত হয়ে 2n হয়েছে, তাহলে জাইগোট কেমন হবে? 2n। তাহলে বাকি প্রত্যেকটা কেমন হবে? এখানে তো কোনো ভাঙে নাই, কিছু চেঞ্জ হয় নাই, প্রত্যেকটাই হবে 2n। তাহলে ওকিনেট 2n, ও সিস্ট 2n। সিস্টের আবরণ দিয়ে আবৃত হয় বলে ওসিস্ট বলে, আর চিকন হয়ে বেরোচ্ছে বলে ভাই ওকিনেট বলে, ঠিক আছে? ডান। অনেক কনসেশন পড়াইছি ইনশাল্লাহ। আচ্ছা, মশকির শরীরের মধ্যে কিন্তু এটা দেখো তুমি, এই যে হ্যাপ্লয়েড দশার কাহিনী আছে, গেমিটের কাহিনীটা আছে। সো গেমিটের কাহিনীটা এখানে হয়। আচ্ছা, প্লাজমোডিয়াম ভিভেক্সের গেমিটোগনি কোথায় হয়? যে গেমিটের কাহিনীটা কোথায় হয় তোমাকে ভাই মাত্র পড়াইছি, যে গেমিটোগনিটা হচ্ছে গেমিটের কাহিনী, শুক্রাণু ডিম্বাণু কাহিনী হচ্ছে মশকির ক্রপের মধ্যে হয়। পারবেন তো ভাইয়া? আচ্ছা, পারলে ভাইয়া কি একটু অবশ্যই সবাই একটু জানাবেন আমাকে, আমি একটু কমেন্ট দেখি। ওকে, তাহলে আরেকটা এমসিকিউ হচ্ছে ভাইয়া এর মাঝে বলে দিই, সেটা হচ্ছে এই যে গেমিটোগনি হয় না ভাইয়া, এই শুক্রাণু এই যে শুক্রাণু বা স্পার্ম যে তৈরি হয়, এই শুক্রাণুর সাথে একটা ওয়ার্ড তুমি মনে রাখবা। শুক্রাণু তৈরি হওয়ার সময় কিন্তু একটা ঘটনা ঘটে, এই ওয়ার্ডটা পরীক্ষা অনেক সময় আসে, যে এক্স ফ্লাজেলেশন। এইটা কোথায় ঘটে? শুক্রাণু তৈরি হওয়ার সময়। এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? জাস্ট এই শুক্রাণুগুলো এভাবে থাকে তো তো এগুলো হচ্ছে প্রত্যেকটা থেকে আলাদা হয়, এই প্রক্রিয়াটাকে বলে এক্স ফ্লাজেলেশন। এটা শুক্রাণুর বেলায় ঘটে। আর ডিম্বাণুর বেলায় একটা শব্দ তুমি বুঝবে, অনেক মেয়েরা সবসময় ডিম্বাণুর কি করে, জাস্ট অভ্যর্থ শুক্রাণুকে অভ্যর্থনা জানানোর জন্য দাঁড়িয়ে থাকে। তাহলে ডিম্বাণুর মধ্যে তুমি একটা ওয়ার্ড পাবা, সেটা হচ্ছে অভ্যর্থনা শঙ্কু বা নিষেক শঙ্কু। সে জাস্ট শুক্রাণুকে ওয়েলকাম করার জন্য বসে আছে, ঠিক আছে? এটাই নর্মালি হিউম্যান বডিতেও হয়। সো খুব সিম্পল একটা বিষয়। শুক্রাণুর বেলায় আমরা একটা ওয়ার্ড মনে রাখবো, পরীক্ষা আসতে পারে, যে এক্স ফ্লাজেলেশন ঘটে কোথায়? শুক্রাণু তৈরি হওয়ার সময় বা স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায়। স্পার্ম তৈরি হওয়াকে বলে স্পারমাটোজেনেসিস, জেনেসিস মানে তৈরি হওয়া। আর ডিম্বাণু তৈরি হওয়াটাকে বলে ও জেনেসিস, ও মানে ডিম্বাণু, ও জেনেসিস মানে তৈরি হওয়া ভাইজান, ঠিক আছে? ইনশাল্লাহ। নেক্সট, এখানে
ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা তুমি অ্যাকচুয়ালি মনে রেখো, কারণ আমি তোমার সাইকেলটা এখন আর পড়াচ্ছি না ভাইয়া। সাইকেলটা ভাইয়া আমার ওয়ান শট ক্লাসে পড়াইছি ভাইয়া, হচ্ছে তোমার ওই যে আমার যে ডিটেইলি ক্লাস যেটা সব ফ্রি করা আছে ওখানেও পড়াইছি। এটা হচ্ছে ম্যারোজয়েড, মনে রাখবে অ্যান্সারটা হচ্ছে ম্যারোজয়েড। সো এখানে কীভাবে মনে রাখতে পারো জানো, ম্যারোজয়েড। সো আলটিমেটলি ওর শুক্রাণু ডিম্বাণুতে পতিত হইতে হবে, ম্যারো তার মানে মরে গিয়ে সেই শুক্রাণু ডিম্বাণু তৈরি করে। চাইলে তুমি এইভাবে মনে রাখতে পারো, ঠিক আছে? চাইলে তুমি এইভাবে মনে রাখতে পারো। শুক্রাণু ডিম্বাণু তো তৈরি করে না, অ্যাকচুয়ালি গেমিটগুলো তৈরি করে, ছোট গেমিট বড় গেমিট, অ্যাকচুয়ালি ওখান থেকে শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়। বাট তুমি অ্যাটলিস্ট এভাবে মনে রাখতে পারো, নিজে মরে গিয়ে সেগুলো তৈরি করে, গেমিট তৈরি করে ফেলে। সো গেমিটোসাইট তৈরি করে কে? উত্তর হচ্ছে ম্যারোজয়েড। এটা হচ্ছে ভাই তোমার জাস্ট মনে রাখার জন্য বললাম ভাই। নেক্সট চলে আসি, দেখো কোয়ার্টার ম্যালেরিয়া পরজীবী কোনটা? খুবই সুন্দর, খেয়াল করে দেখো কোয়ার্টার ম্যালেরিয়া বা কোন ম্যালেরিয়া আমি কিভাবে বুঝবো। এইটা একটা টেকনিক আছে, বুঝছো? এটা হচ্ছে FOVM, মানে কি? ফোভাম। এভাবে মনে রাখবে, ফোভাম। এফ মানে হচ্ছে প্লাজমোডিয়াম ফেলসিপ্যারাম। তোমরা প্লাজমোডিয়ামের নামগুলো একটু খেয়াল করবা। প্লাজমোডিয়াম ফেলসিপ্যারাম, এটা নাম আছে ফেলসিপ্যারাম। একটা নাম হচ্ছে প্লাজমোডিয়াম ও দিয়ে হচ্ছে ওভালি, ওই দেখবা চাইলে দরকার হলে, বা আমি লিখে দিচ্ছি। ভিতে হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স বা ভিভ্যাক্স। এম এ হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, ঠিক আছে? তাহলে এই সিরিয়ালটা খেয়াল করবা, ফোভাম, এই যে প্রথম অক্ষরগুলো, ফোভাম। মালেক মৃদুলের বানানো কেয়ারটেকার। এই ছন্দটা ভাই তোমার এডমিশন টেস্টও কত কাজে লাগবে ভাই। মালেক মৃদুলের বানানো কেয়ারটেকার, এটা মানে কি খেয়াল করো। মালেক মানে হচ্ছে মেলিগন্যান্ট ম্যালেরিয়া, মেলিগন্যান্ট। মৃদুল মানে হচ্ছে মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া। বানানো মানে বিনাইন ম্যালেরিয়া, বিনাইন। কেয়ারটেকার মানে হচ্ছে কোয়ার্টার্ন ম্যালেরিয়া, কেয়ারটেকার মানে কোয়ার্টার্ন ম্যালেরিয়া। তাহলে আমাদের খেয়াল করতে হবে, মিলাইতে হবে, জাস্ট মিলাবা, জাস্ট উপর নিচ মিলাবা। তাহলে কোয়ার্টার্ন ম্যালেরিয়া কোনটা? এম দিয়ে কোনটা? প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। এম দিয়ে কি? প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। এই যে আমাকে প্রশ্ন হচ্ছে কোয়ার্টার্ন ম্যালেরিয়া বলছে, তাহলে উত্তর হচ্ছে বি, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, যে এম আছে। তো এভাবে মনে রাখাটা খুব ইজি। ফোভাম মালেক মৃদুলের বানানো কেয়ারটেকার, আরও কিছু ঠিক এমসিকিউ আছে। 36, 48, ওহো নো 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 36, 48, 72। তার মানে 36 ঘন্টা পর জ্বর আসে, 48 ঘন্টা পর জ্বর আসে, 48 ঘন্টা পর জ্বর আসে, বা জাস্ট উপর নিচে মিলাবা আছে কোনটা কত ঘন্টা পর জ্বর আসে, ঠিক আছে? সেম ভাবে পারবা। আরেকটা আছে ভাই, সেটা হচ্ছে, এটা হচ্ছে জ্বর গেল কত ঘন্টা, ঠিক আছে? আরেকটা আছে সুপ্তিকাল, এটাও এক টেকনিক দিয়ে হয়ে যাবে একবার সিরিয়ালি, ছোট থেকে বড়। এটা অত মনে রাখার দরকার নেই, চাইলে পড়া রাখলে তো ভালো। তুমি একটা ক্লাস করতেছো 1 ঘন্টা, আর জাস্ট সময় নিয়ে তুমি 20 মিনিট পড়লে আমার পড়াগুলা তোমার একবারে এই অধ্যায়ে তুমি এমসিকিউতে উস্তাদ হয়ে যাবা। সো আমার মনে হয় তোমার সময় দেওয়া উচিত, তাই না? খুব বেশি সময় তুমি চাচ্ছি না। 8, 11, 12, 18, এই হচ্ছে সুপ্তিকাল, যে এতদিন পর জ্বর আসে, 8, 11, 12, 18। তাহলে খেয়াল করো, ফোভাম মালেক মৃদুলের বানানো কেয়ারটেকার। 36, 48, 72। 8, 11, 12, 18, 8, 11, 12, 18, 8, 11, 12, 18, 3বার করে বলো, 8, 11, 12, 18, 8, 11, 12, 18, ডান। 8, 11, 12, 18, ডান। জ্বর 36, 48, 72, 36, 48, 72। ফোভাম মালেক মৃদুলের বানানো কেয়ারটেকার, ডান এন্ড ডাস্টেড, আলহামদুলিল্লাহ, শেষ, ঠিক আছে? সো ইনশাল্লাহ সবাই পারবা। তো এখানে অনেকগুলো সিরিয়াল লেখা আছে, 8 থেকে অতদিন, এত থেকে এতদিন, দরকার নাই। তুমি প্রথম সংখ্যাটা মনে রাখলেই তোমার ইনশাল্লাহ হয়ে যাবে ভাই, ডান। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। ভাইরাসের ক্ষেত্রে প্রযোজ্য, আমরা কয়েকটা প্রশ্ন আনলাম এরকম তোমাকে জাস্ট বোঝানোর জন্য যে ধরনের প্রশ্ন তো আসতে পারে। সো ভাইরাসের ক্ষেত্রে প্রযোজ্য, সকলে অকোষীয়, রাইট। বিপাকীয় এনজাইম নাই, রাইট, ভাইরাসের কোনো বিপাকীয় এনজাইম থাকে না। জেনেটিক রিকম্বিনেশন ঘটে, ইয়েস, ভাইরাসে কিন্তু আমরা জেনেটিক রিকম্বিনেশন ঘটতে হচ্ছে 1, 2, 3, তার মানে আমাদের 3টাই ঘটতেছে, ফাইন। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার ভাইরাসের কিন্তু জেনেটিক রিকম্বিনেশন ঘটানো যায়, আমরা ঘটাইছি, ওই যে ভাইরাসের চেঞ্জ করতে পারি। ওকে, নেক্সট খেয়াল করো, ব্যাকটেরিয়া বৈশিষ্ট্য কোনটা? খেয়াল করে দেখো, ব্যাকটেরিয়া হচ্ছে সুকেন্দ্রিক, আমরা জানি ব্যাকটেরিয়া হচ্ছে নট সুকেন্দ্রিক, অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া হচ্ছে আদিকেন্দ্রিক। তাই না? সুকেন্দ্রিক কোষ না, সুকেন্দ্রিক কোষ হচ্ছে ব্যাকটেরিয়া না, আদিকেন্দ্রিক কোষ। রাইবোজোম 70S, আদি কোষ বলে রাইবোজোম আমরা পারি 70S। বংশবৃদ্ধির প্রক্রিয়া হচ্ছে দ্বিভাজন, রাইট, তার মানে 2 আর 3 হচ্ছে সঠিক, তাই না? অ্যান্সার হচ্ছে 2 এবং 3, অ্যান্সার হচ্ছে আমাদের 2 এবং 3। তাহলে আমাদের ব্যাকটেরিয়া হচ্ছে রাইবোজোম 70S, যেহেতু আদি কোষ, বংশবৃদ্ধি প্রকৃতি দ্বিভাজন পারি, সুকেন্দ্র পারি, ভেরি গুড। নেক্সট হচ্ছে পাপাইয়া রিং স্পট ভাইরাস এবং ফ্লাভি ভাইরাস দ্বারা সংক্রমিত রোগ দুটির প্রতিকার এবং প্রতিরোধের উপায় একই রকম।
এটার কারণ কি দেখো, মানে এদের মধ্যে সহজ কথা হচ্ছে এদের মধ্যে কি কি মিল আছে ভাইয়া, খেয়াল করে দেখো। পাপাইয়া রিং স্পট ভাইরাস এবং ফ্লাভি ভাইরাস উভয় আরএনএ ভাইরাস, ডেফিনেটলি আমরা এটা পড়েছি, একটু আগে পড়ে আসছি। অ্যাকচুয়ালি এটাতে একটু কাহিনী আছে ভাই। ওকে ফাইন, আমাদের এই বোর্ডে অ্যাকচুয়ালি এটা এইভাবে জানতে চাইছে, বাট আসলে এটা নিয়ে অনেকগুলো মতবিরোধ আছে, কারণ ডেঙ্গু যে বিষয়গুলো আছে না ভাইয়া, ওরা তো অ্যাকচুয়ালি হিউম্যান বডিতে অ্যাটাক করে, প্রাণী ভাইরাস হতে পারে। এবং তবে এটা মনে রাখবা যে প্রাণী ভাইরাস হলেও এরা নর্মালি হচ্ছে আরএনএ ভাইরাস, খেয়াল করবা। ডেঙ্গু এগুলো কিন্তু আরএনএ ভাইরাস, কারণ আমি ডিএনএ ভাইরাসের নামের মধ্যে কিন্তু এগুলার কি বলে এগুলার নাম আনি নাই। আমরা কি কখনো বলছি ডিএনএ ভাইরাসের ছন্দামন দেখো, টিপুর ভাই টিটো ভেনেলা হতে ফ্রান্সে এলো, ওখানে কি কোনোভাবে ডেঙ্গু ছিল? ডেঙ্গু কিছু ছিল? ছিল না। সো তুমি বুঝতে পারছো যে এগুলো হচ্ছে আরএনএ ভাইরাস। সো এটা হচ্ছে দুইটাই হচ্ছে আরএনএ ভাইরাস, ভেরি গুড। উভয় আকৃতি একই রকম, একটা ডাহা মিথ্যা কথা। কেন? কারণ এটা হচ্ছে আমি তোমাকে পড়াইছি, এটা হচ্ছে দণ্ডাকার, তাই না? পড়াইছি দণ্ডাকার। কিন্তু ফ্লাভি ভাইরাস তোমার ডেঙ্গু কি ডেঙ্গু গোলাকার, পড়াইছি না? ডেঙ্গু গোলাকার, তাহলে আকৃতি মিলে না, রাইট? আগে হবে না। উভয়ই পতঙ্গ বাহিত, রাইট? দুইটাই পতঙ্গ হয়। এবং এটা উত্তর হচ্ছে আমাদের 1 আর 3, একটা এফিড আর একটা হচ্ছে মশা দিয়ে হয় আর কি। ফাইন। আচ্ছা, নেক্সট কোশ্চেন খেয়াল করো, ডেঙ্গু রোগের লক্ষণ কি? ভাই খুবই মজার একটা কোশ্চেন। ডেঙ্গু রোগের লক্ষণ পরীক্ষা অনেক সময় লক্ষণ থেকে আসে। আচ্ছা, তো ডেঙ্গু যখন হয় তখন অ্যাকচুয়ালি আমাদের শরীরের মধ্যে জ্বর অনেক বেড়ে যায়, তোমরা জানো। যাদের ডেঙ্গু হয় তারা বুঝতে পারবা। বলছে চোখের সাদা অংশ হলুদ হয়ে যায়। না ভাইয়া, সাদা অংশ হলুদ হয়ে যাওয়া হচ্ছে জন্ডিসের লক্ষণ। শুনছো? জন্ডিসে হচ্ছে চোখ সাদা হয়ে যায়, বডি সাদা হয়ে যায়, জন্ডিসের লক্ষণ। হেপাটাইটিস, যেটা অ্যাকচুয়ালি আমরা হেপাটাইটিস দিয়ে হয়, ভাইরাল হেপাটাইটিস দিয়ে যে তোমার আলটিমেটলি জন্ডিস হতে পারে, হেপাটাইটিস দিয়ে হয়। এটা হচ্ছে হেপাটাইটিস ভাইরাস দিয়ে হয়। হেপাটাইটিস এ বি সি ডি অনেক কিছু তোমরা পড়েছো, তাই না? ওকে। চামড়ায় লাল দাগ ফুসকুড়ি দেখা যায়। হ্যাঁ, ডেঙ্গু হলে লাল লাল ফুসকুড়ি হয়, ব্যথা হয়, বিভিন্ন জায়গায় প্রচন্ড পরিমাণে ব্যথা অনুভব হয় এবং জায়গায় লাল ফুসকুড়ি হয়। তো অ্যান্সার হচ্ছে আমাদের এখানে 2 এবং 3। ঠিক আছে ইনশাল্লাহ। সো আমরা এটা পারবো, আমরা অপশন দেখে দেখলে আমরা মোটামুটি অ্যান্সার করতে পারবো। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা উদ্দীপক দেওয়া আছে, রাইট? একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা আমরা ভালো করে পড়বো। বলছে তার বোনের মাথা ব্যথা হয়, জয়েন্টে ব্যথা হয়, বমি বমি ভাব হয়। সো ব্যথা এবং সাথে দেখো হঠাৎ উচ্চ তাপমাত্রা, মানে জ্বরের কথা বলছে, সাথে লাল লাল ফুসকুড়ি বলছে। ভাই সব মিলে গেছে, ডেঙ্গু, তাই না? সো এরকম ব্যথা যদি বলে ভাই, ব্যথার সাথে জ্বর, তোমার মাথায় তোমার বইয়ে একটাই আছে ডেঙ্গু, সাথে চিকনগুনিয়া হইতে পারে। চিকনগুনিয়া অনেক বেশি ব্যথা হয়। তো ডেঙ্গুর কথা বলছে, তোমার মাথায় প্রথম ডেঙ্গু আসবে, কারণ তোমার বইয়ে সাধারণত ডেঙ্গুর কথাই বলছে। এটা হচ্ছে বনিরের কথা। আর মনিরের হচ্ছে আরেকটা রোগ হয়েছে, সেটা হচ্ছে দেখো বলছে মাথা ব্যথা, পেশি ব্যথা, বমি ভাব, প্রচন্ড কাঁপুনি সহ, ওই যে 48 ঘন্টা অন্তর অন্তর, মনে আছে? 36, 48, 48, 72, এই যে একটা গ্যাপের কথা বলছে, তার মানে বুঝতে পারছো এটা হচ্ছে ম্যালেরিয়াকে বুঝাইছে। এই গ্যাপের কথা বলছে, সেটা হচ্ছে ম্যালেরিয়া। ওকে ফাইন। সো এটা দেখে তুমি বুঝে গেছো ম্যালেরিয়া, এটা দেখে বুঝছো ডেঙ্গু। তো আমার প্রশ্নটা কি দেখো, বলছে উদ্দীপকে বনির রোগের কারণ নাম কি? বনি কোনটা? প্রথমটা রোগের নাম কি? ডেঙ্গু। আমি উদ্দীপক দেখে বুঝে গেছি ডেঙ্গু। তাহলে আমার প্রথমটা তো ডান। তাহলে বনির রোগের নাম পারবো ভাইয়া? বনির রোগের নাম হচ্ছে ডেঙ্গু। আচ্ছা, নেক্সট খেয়াল করো, নেক্সট হচ্ছে দেখো উদ্দীপকে মনিরের কি হয়েছে? আমরা দেখছি মনিরের হয়েছে ম্যালেরিয়া, তাই না? মনিরের হয়েছে ম্যালেরিয়া। আমি তোমাকে জাস্ট একটা স্পেশালি একটা অভিন্ন তথ্য মানে উদ্দীপক ভিত্তিক একটা প্রশ্ন দিয়ে দেখাচ্ছি, যে এটাও তুমি ইজিলি অ্যান্সার করতে পারো, খুব ইজি। আমি বললাম তো এখানে অ্যাকচুয়ালি অভিন্ন তথ্য ভিত্তি থেকে সাধারণত ডেঙ্গু রোগের লক্ষণ, ম্যালেরিয়ার লক্ষণ, এগুলো থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? এবং এটা তোমরা জানো, এটাও কিন্তু তোমার সিকিউতেও আসে। আচ্ছা, তাহলে মনিরের ম্যালেরিয়া রোগের জীবাণু দেখো মশার দেহে যৌনজনন ঘটায়। ডেফিনেটলি আমরা দেখেছি মশার যে আমরা ক্রপের মধ্যে কিন্তু গেমিটোগনি হয়, মনে আছে? যৌনজনন বলছি না, গেমিটোগনি। ওই যৌনজনন মানে কি ভাই? শুক্রাণু আর ডিম্বাণু হচ্ছে মিলিত হয়, এটা বলে যৌনজনন। সো এটা তো মশাকে দেয়ই হয়, ক্রপে হয়। লোহিত রক্তকণিকে ধ্বংস করে, হ্যাঁ আমরা জানি লোহিত রক্তকণিকা ধ্বংস করে। পাইরোজেন ক্ষরণ করে না ভাইয়া, পাইরোজেনের সাথে ম্যালেরিয়া সম্পর্ক নাই, বলছিলাম। যে কোনো জ্বরেই হচ্ছে ভাইয়া পাইরোজেন বের হবে, যে কোনো জ্বরেই পাইরোজেন বের হবে। জ্বর যখন হয় তখন নর্মালি পাইরোজেন বের হবে, এটার সাথে ম্যালেরিয়া রোগের সম্পর্ক নাই। সো আমাদের উত্তর হচ্ছে এখানে 1 আর 2। ঠিক আছে, আমাদের এখানে পাইরোজেনের সাথে হচ্ছে আমাদের যে কোনো জ্বর হইলে পাইরোজেন বের হবে। তোমার মনে করো ডেঙ্গুর সাথে পাইরোজেন জ্বর হয়েছে, মানে পাইরোজেন, ওইটা হচ্ছে আলাদা ফ্যাক্টর। ম্যালেরিয়ার সাথে পাইরোজেনের সম্পর্ক নাই। ঠিক আছে। সো আলহামদুলিল্লাহ আজকের ওয়ান শট ক্লাসটি এখানে শেষ হচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। যাদের ক্লাসটি ভালো লেগেছে একটা লাইক দিবেন অবশ্যই। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবে। ইনশাল্লাহ তোমার সাথে পরবর্তীতে আরও একটা ওয়ান শটে দেখা হবে ভাইয়া। ক্লাসটি কেমন লেগেছে ভাইয়াকে কমেন্ট সেকশনে জানাবে। সবাইকে অনেক বেশি থ্যাঙ্কস ক্লাসটি করার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।